ওনার নাম মাহবুব হাসান সিয়াম। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বড়চাওনা ইউনিয়নের বড়চাওনা গ্রামে। ঘটনাটি উনি সংগ্রহ করেছেন বলতে এই ঘটনার অংশ বিশেষ উনি নিজেই দেখেছেন, আর এই ঘটনার বড় একটা অংশ উনি শুনে এসেছেন। এটা একজন ব্যক্তির সাথে ঘটেছে বিষয়টা এরকম না, মূলত বংশ পরম্পরায় এই বিষয়টি চলে আসছিল। চলুন ঘটনা শুরু করি। ঘটনাটি কিন্তু এই সখীপুর উপজেলারই। গ্রামের নামটি বলছি না, বললে অনেকেই বুঝে যাবেন, যার কারণে শুধু গ্রামের নামটি বলছি না, অন্যান্য নাম যেগুলো রয়েছে সেগুলো বলছি। যারা ঘটনা শুনবেন অনুগ্রহ করে ঘটনার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নাম আমরা যেটা বলবো তাদের নাম শোনার পর অনেকেই চিনতে পারবেন, কিন্তু অনুরোধ যেটা থাকছে সেটা হচ্ছে যে গ্রামের নামটি আপনারা কেউ কমেন্ট সেকশনে জানাবেন না। এমনিতে ঘটনা কেমন লাগছে সেটা আপনারা জানাতে পারেন, শুধু গ্রামের নামটি উল্লেখ করবেন না। চলুন চলে যাই ঘটনায়। ঘটনাটি যিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে আকাশ। মূলত এই আকাশ ভাইয়ের নানার যে বংশ তাদের সাথে এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি উনি শুনেছিলেন ওনার নানার মুখে, তারপর ওনার নানা শুনেছিলেন তার পূর্বপুরুষদের মুখে। এইভাবেই কিন্তু ওই ব্যাপারটা চলে আসছিল। শুধু যে শোনাশুনি বিষয়টা এরকম না, এর সাথে সংশ্লিষ্টও তারা হয়ে গিয়েছিলেন। একদম শুরু থেকে ঘটনাটি না বললে এটার উৎপত্তি সম্পর্কে জানা যাবে না। ঘটনাটি কখন ঘটে এই বিষয়ে নির্দিষ্ট সাল তারিখ কোনোভাবেই বলা সম্ভব নয়, কারণ এটা অনেক আগের ঘটনা। তবে এটা ব্রিটিশ পিরিয়ডের কোনো একটা সময়ে ঘটেছিল। মানে শুরুটা হয় নানার দাদার কাছ থেকে। নানার দাদার নাম ছিল হচ্ছে সোনা মোল্লা, তবে সেই সময় এলাকার বেশিরভাগ লোকজন তাকে সোনু মোল্লা বলতো বা সোনু নামেই তাকে ডাকতো। গ্রামে দেখা যাচ্ছে যে বড় নাম বা ছোট নামগুলো কিছুটা আংশিক পরিবর্তিত হয়ে মানুষ ভিন্নভাবে উচ্চারণ করে। যেমন আমার পরিচিত একজন আছে, তার নাম হলো সেকান্দার মোল্লা, তাকে সবাই সাকো মোল্লা বলে। তো এরকমভাবেই নামটা পরিবর্তন হয়ে যায়। এই জন্য সোনা মিয়াকে সোনু বলে অনেকে ডাকতেন। এই যে সোনু মোল্লা, উনি হচ্ছেন ওনার বাবার প্রথম স্ত্রীর বড় ছেলে। ওনার বাবা দুইটা বিয়ে করেছিলেন, দুই স্ত্রী, এবং এই দুই স্ত্রীর সন্তানাদি নিয়ে ওনারা একান্নবর্তী পরিবারেই বসবাস করতেন, সুখে শান্তিতেই বসবাস করতেন। পারিবারিক কোনো ঝামেলা ছিল না। এই যে সোনু মোল্লা, উনি ছিলেন ওনার বাবার প্রথম স্ত্রীর বড় ছেলে, পুরো পরিবারের বড় সন্তান। বয়স হয়ে যাওয়ার কারণে এই সোনু মোল্লার বাবা মারা যান। এখন পরিবারের কর্তা মারা যাওয়ার পর এই পরিবারের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে এই সোনু মোল্লার উপরে। ওই সময় সোনু মোল্লার বয়স প্রায় 29-30 বছর ছিল। বাবা জীবিত থাকা অবস্থায় অনেক আশা নিয়ে বড় ছেলেকে বিয়ে করিয়েছিলেন আরো 7 বছর আগে। সোনু মোল্লার নিজ ঘরেও কিন্তু ততদিনে 1.5 বছর একটি কন্যা সন্তান হয়েছে। এখন সোনু মোল্লার যে পরিবার, এই পরিবারের লোক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জন। 17 জন মানুষের একটি পরিবার। সোনু মোল্লারা মোট 13 জন ভাই বোন, তার 2 মা, তারপরে সোনু মোল্লার স্ত্রী, সন্তান, সকলের আহার জোগানোর গুরু দায়িত্ব কিন্তু এই সোনু মোল্লাকেই পালন করতে হবে। 2 ঘরের ভাই বোনদের মধ্যে 9 ভাই এবং 4 বোন। বয়সে মোটামুটি একটু বড় হয়েছে এমন 2 বোনের অবশ্যই মধ্যে বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু অন্য ভাই বোন বিয়ের উপযোগী না, কেউ কেউ ছোট। তাই এই মানুষগুলোর কি হবে? তাদের দায়িত্বও তো এই সোনু মোল্লার উপরেই। সোনু মোল্লার বাবা যখন জীবিত ছিলেন তখন তিনি এই পরিবারটি চালাতে চাষবাসের কাজ করতেন। তিনি দীর্ঘদিন এই কাজগুলো করলেও তেমন কোনো সম্পদ করতে পারেন নাই। আসলে শুধু তাদের বসতবাড়ি ছাড়া আর কোনো জায়গা সম্পত্তি ছিল না। এজন্য সোনু মোল্লাকে তার বাবার মতো করেই অন্য লোকদের জমি বর্গা নিয়ে সেগুলোতে চাষবাসের কাজ করতে হতো। বর্গা মানে হচ্ছে কোনো এক জমিওয়ালার জমি লিজ নিয়ে সেটিতে নিজ খরচে চাষবাস করে সেই জমিতে ফসল ফলানো হয়। তারপর চুক্তি অনুযায়ী সেই ফসল হাতে পাওয়ার পর ফসলের অংশ জমিওয়ালাকে দিয়ে দিতে হয়। সাধারণত অর্ধেক অংশ জমিওয়ালা পায়, অর্ধেক অংশ যিনি এই ফসল ফলিয়েছেন তিনি পান। এভাবে কিন্তু চলতে থাকে। অনেক সময় চুক্তির কারণে 3 ভাগের 1 ভাগ মালিক নেন, বাকি 2 ভাগ যিনি চাষ করেছেন তিনি নেন। এটা নির্ভর করে চুক্তির উপরে। অধিকাংশ সময় অর্ধেক অর্ধেক আর কি, 50-50 এরকম চুক্তি থাকে আর কি। তো
এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাই বাংলাদেশে বর্গা বা জমি কট নেয়া এরকম বিভিন্নভাবে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দে ব্যবহার করা হয়। চুক্তি অনুযায়ী এগুলোর ধরনও পরিবর্তন হয়। তো সনু মোল্লার বাবা যখন জীবিত ছিলেন তখন তিনিও এভাবেই কাজ করতেন, আর সনু মোল্লাকে সাথে নিয়ে কাজ করতেন। সনু মোল্লা যেহেতু বড় হয়ে গিয়েছিলেন আর কি। আর যখন তার বাবা মারা যান তখন এই রকম জমি নিয়ে সনু মোল্লাও কাজ শুরু করেন। এমন জমিগুলোতে সনু মোল্লা এবং তার আরো 3 কিশোর বয়সী ভাইদেরকে নিয়ে চাষবাস করতেন। যারা একটু বড় হয়েছিলেন তাকে কাজে সহযোগিতা করতে পারেন, ওরকম ভারী কোনো কাজ করতে না পারলেও মোটামুটি কাজ করতে পারতো আর কি, এরকম 3 ভাইকে সাথে উনি নিতেন। যদিও তারা বছর শেষে অনেক পরিমাণে খাদ্যশস্য ঘরে তুলতে পারতেন, কিন্তু পরিবারের লোকজন তো বেশি, এই কারণেই তাদের চলতে ফিরতে কিছুটা কষ্টই হয়ে যেত। তবুও এমন টানাপোড়েনের মধ্যে দিয়েই আল্লাহর রহমতে তাদের সংসার মোটামুটি চলে যাচ্ছিল। এইভাবেই কেটে যায় কিছু বছর। সনু মোল্লার দীর্ঘদিন একটা বর্গানিয়া জমি ছিল, ওটাতে উনি বেশ কয়েকবার ধান চাষ করেছিলেন। কিন্তু ওই জমির মালিক অর্থকষ্টে পড়ার কারণে ওইটা আর একটা জায়গায় বিক্রি করে দেন, মানে ওই বর্গা জমিটা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন। এখন বিক্রি যেহেতু করে দিয়েছেন, সনু মোল্লার সাথে তার চুক্তিও শেষ হয়ে গিয়েছে। উনি আবার বিক্রি করেছেন সনু মোল্লার সাথে যেই চুক্তিটা ছিল, ওই সময় চৈত্র মাস বা এরকম একটা হিসাব থাকতো যে এই মাসে এসে শেষ হয়ে যাবে। ওইভাবেই শেষ হওয়ার পরেই মূলত ওই জমির মালিক ওই জায়গাটা একজনের কাছে বিক্রি করেছেন। হুট করে বিক্রি করেন নাই, তাহলে তো সনু মোল্লা বিপদে পড়বে, যেহেতু সনু মোল্লার সাথে তার চুক্তি রয়েছে। এখন বিক্রি হয়ে যাওয়ার পর নতুন মালিক আবার এই সনু মোল্লার সাথে বর্গার চুক্তিতে আবদ্ধ হয় না, উনি নিজেই চাষ করবেন। এমত অবস্থায় সনু মোল্লা বেশ চিন্তিত হয়ে পড়েন, কারণ হচ্ছে ওই জমিটা বেশ উর্বর ছিল। এই ধরনের জমি যদি আবার না পায় তাহলে তো বিপদে পড়ে যাবেন ওনারা, পরিবারের সদস্য সংখ্যা বেশি, না খেয়ে থাকতে হবে। বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছিলেন জমি বর্গা পাওয়ার জন্য, কিন্তু দেখা গেল কি যে যারা যারা আসলে বর্গা জমি দেন আর কি, যাদের জমি আছে তাদেরও তো পরিচিত কৃষক রয়েছে। নির্দিষ্ট সময়ে না গেলে তখন কিন্তু তারা অন্য জায়গায় কথা দিয়ে ফেলেন। অধিকাংশ লোকই আরেকজনের কাছে কথা দিয়ে ফেলেছেন, বা দেখা যাচ্ছে যারা যেই বর্গা চাষ যিনি করছেন আর কি, রানিং যিনি বর্গা চাষী আছেন, উনি আগে ভাগেই জমির মালিককে বলে দিয়েছেন যে সামনের বছরও আমি করব। এই জন্য জমি পাওয়াটা বেশ তার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। তো এভাবেই সনু মোল্লা জমি খুঁজে যাচ্ছিলেন। একবার কি হয়, একজন জমির মালিকের সাথে তার কথা হয়। তো জমির মালিক সনু মোল্লাকে বলেন যে দেখো ভাই, আমার একটা জমি আছে, কিন্তু সেটি পরিত্যক্ত একটি জমি, বেশ অনেকদিন যাবৎ সেই জমিতে কোনো চাষবাস করা হয়নি। তুমি চাইলে সেই জমিটি নিতে পারো, যদিও এতে প্রথম দিকে তোমার অনেক খরচ হয়ে যাবে, তবে তুমি নিতে চাইলে আমি প্রথম 2 বছর তোমার কাছ থেকে কোনো ফসল নেব না, এরপরে নিব কয়েক বছর, তুমি যেহেতু অনেক কষ্ট করে ফসল ফলিয়েছ, অর্ধেকটাও আমি নিব না, 3 ভাগের 1 ভাগ নিব, বাকি 2 ভাগ তোমার। কয়েক বছর নেয়ার পর তারপর দেখা যাবে যে আমরা অর্ধেক অর্ধেক নিতে পারি কিনা। এইরকম কথা শুনে সনু মোল্লা এক কথাতেই রাজি হয়ে যান এবং জমিটি নেয়ার জন্য মরিয়া হয়ে পড়েন। তারপর সনু মোল্লা সেই জমির মালিককে বলেন যে আপনার কি আরো কোনো শর্ত আছে কিনা। তো জমি বলেন না, আর কোনো শর্ত নাই, তবে মনে রাখো যে খরচের পুরো টাকাটাই তোমাকে বহন করতে হবে, আমাকে কিন্তু কিছু বলতে পারবে না, এই হচ্ছে আমার শর্ত। তো এমন প্রস্তাবে সনু মোল্লা সেই জমিটা আর হাতছাড়া করতে চাইল না। তাই সেই দিনই জমির মালিকের সাথে কথাবার্তা মিটিয়ে জমিটি বর্গা নিয়ে নেন। এরপর সনু মোল্লা সেই জমির মালিকের সাথে সেই জমিটি দেখতে যান। জমির মালিক তাকে জানান যে ওখানকার 4টি ক্ষেতে মোট 1.5 পাখি জায়গা রয়েছে। জমিটি দেখে সনু মোল্লা বুঝতে পারেন যে এই জমিটি বেশ কয়েক বছর কোনো চাষবাস করা হয়নি, তাই প্রথম দিকে জমিটি চাষের উপযোগী করে তুলতে তুলনামূলক বেশ কষ্ট করতে হবে। কিন্তু সনু মোল্লা ভাবে এখন কি আর কষ্টের কথা চিন্তা করে লাভ আছে, এই জমিটিতে লাভের অংশ অনেক গুণ বেশি আছে যেহেতু, তাই যেভাবেই হোক এখানে চাষবাস করতেই হবে। তো সেদিন এতটুকুর মাঝেই সীমাবদ্ধ থাকে। সনু মোল্লা তার নিজ বাড়িতে ফেরত আসেন আর তার 2 মাকে এই বিষয়টা জানান। এরপর তার 2 মাই এই বিষয়ে উৎসাহ দেন, সম্মতি দেন।
দোয়া করে দেন। সোনু মোল্লা তাদের কাছ থেকে দোয়া নিয়ে জমিটা চাষ করার সিদ্ধান্ত নিয়ে নেন। তো বর্গা জমিটা ছিল এমন একটা জায়গায় যেটির আশেপাশে আরো অনেক চাষের জমি ছিল, সেগুলো অবশ্য অন্যান্য চাষিরা চাষ করতেন। আর এই ক্ষেতগুলো ছিল একদম একটা কর্নারে একটি জায়গায়, তার পশ্চিম দিকে উঁচু জায়গা শুরু হয়েছে, সেখানে বেশ ঘন জঙ্গল রয়েছে। জমিটি নেয়ার সপ্তাহখানেক পর একদিন খুব ভোরে ফজর নামাজের পরপরই সোনু মোল্লা এবং তার দুই ছোট ভাইকে সাথে নিয়ে সেই জমিটাতে যান। সাধারণত সোনু মোল্লার সাথে 3 ভাই থাকতো, সেদিন অবশ্য তার আর এক ছোট ভাই কাজে যেতে পারেন নাই, অসুস্থ ছিলেন, পরে আসবেন আর কি, এরকম পরিকল্পনা ছিল। তো তাদের উদ্দেশ্য ছিল জমিটা খুব তাড়াতাড়ি চাষের উপযোগী করা, যেহেতু অনেকদিন যাবত এখানে কোনো চাষের কাজ করা হয় না, তাই তুলনামূলক বিভিন্ন গাছপালা আগাছা জমে গিয়েছে। তো এটা দেখে সোনু মোল্লা তার 2 ভাইকে বলল যে, এই শোন, এই ক্ষেতগুলোতে আমরা ধান লাগাবো। তোরা তো জানিস ধান চাষ করতে গেলে প্রথমে আমাদের এই জমির যত আগাছা আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ এই জমিটি এখন চাষের উপযোগী নয়। আমরা ভাইরা মিলে যত কষ্টই হোক এটিকে চাষের উপযোগী করে তুলব। আগাছা পরিষ্কার করা হয়ে গেলে এই ক্ষেতগুলোর আইল ভালোভাবে কুপিয়ে সমান করতে হবে। ইনশাল্লাহ আগামী 2 দিনের মধ্যে আমরা এই কাজ শেষ করতে সক্ষম হব। তোরা দুজন বাঁ দিক দিয়ে কাজ শুরু কর, আমি ডান দিক দিয়ে কাজ শুরু করি। এই কথার শেষে যথারীতি তারা সবাই কাজ শুরু করে দেয়। এভাবে জমিটা থেকে আগাছা পরিষ্কার করতে করতে এক সময় সমস্ত জমির সকল আগাছা সোনু মোল্লা এবং তার 2 ভাই মিলে মোটামুটি পরিষ্কার করে ফেলে। ততক্ষণে কিন্তু মধ্য দুপুর হয়ে গিয়েছে। এই ক্ষেতগুলোতে যেহেতু তারা ধান লাগাবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তাই তারা তাদের পরবর্তী কাজের দিকে অগ্রসর হয়েছেন। তাদের পরবর্তী কাজ ছিল সমস্ত জমির আইল সহ জমিটির সমান্তরাল জায়গাগুলো কুপিয়ে সমান করা। সমান্তরাল বলতে যে জায়গাগুলোতে একটু উঁচু আছে বা আবার নিচু আছে বা আবার সমান আছে, সব জায়গায় একটা সমান লেভেল করা আর কি। তো খানিকক্ষণ বিশ্রাম নিয়ে তারা তাদের কাজ শুরু করে দেয়। সোনু মোল্লা জমিটির একদিকের আইল কুপিয়ে সমান করতে থাকে, আর 2 ভাই অন্যদিকে কাজগুলো করতে থাকে। এই কাজ করতে করতে একসময় একটি জায়গাটাতে এসে সোনু মোল্লা ভিন্ন ধরনের একটি বিষয় লক্ষ্য করতে পারে। কাজ করতে করতে সোনু মোল্লা যখন শুরুর জায়গা থেকে কিছুটা দূর এগিয়ে গিয়েছে, এমন একটি জায়গায় এসে সোনু মোল্লা যখন তার কোদাল দিয়ে মাটিতে কোপ বসায়, ঠিক তখনই কোন একটা মৃদু শব্দ সে শুনতে পায়। সাধারণত মাটিতে কোপ দিলে এ ধরনের শব্দ হয় না, কিন্তু প্রথম অবস্থায় সে অন্য কোনো চিন্তা না করে দ্বিতীয়বার যখন কোপ দিয়েছে, ঠিক আগের মতোই শব্দ শোনা যায়, তবে আগের বার থেকে এবার শব্দটা বেশ তীক্ষ্ণ হয়ে তার কানে আসে। শব্দটা এমন ছিল যে পিতল বা কাঁসার কোনো কিছুতে যদি লোহার আঘাত লাগে যেরকম শব্দ হয়, ঠং করে ওঠে, ওরকম একটা শব্দ। 2 বার এরকম অস্বাভাবিক কিছুর শব্দ শুনে এবার সোনু মোল্লার চিন্তাধারার একটা ভিন্নতা দেখা দেয়। কোদালের নিচে শক্ত কোনো কিছুর অস্তিত্ব যে রয়েছে ওই জায়গাটাতে, এই বিষয়টি সোনু মোল্লা বুঝতে পারেন। এরপর আর কাল বিলম্ব না করে উপরের একটু মাটি সরিয়ে ফেলেছেন উনি। মধ্য দুপুরের সূর্যের তীক্ষ্ণ আলোয় সোনু মোল্লা মাটির নিচে সোনালী রঙের, তবে ঘোলাটে, যেহেতু কাদামাটি পড়ে গেছে বা মাটির ছাপ আছে সেখানে, এরকম কোনো কিছু আছে বা এরকম একটা বস্তু দেখতে পান উনি। এই বিষয়টি দেখা মাত্রই একটি বিষয় চিন্তা করে সোনু মোল্লা। সেটা হচ্ছে যে বিভিন্ন সময় ময়মুরব্বীরা বলেছেন যে চাষবাস করতে গেলে অনেক সময় গুপ্তধন পাওয়া যায়। আগেকার দিনের যে ধনীরা, রাজা বাদশারা এরকম মাটি খুঁড়ে নাকি গুপ্তধন রেখে যেত, পরে আর খুঁজে পেত না যে কোথায় রেখেছে, ওখানে ঝোপঝাড় হয়ে যেত, তো ওভাবেই থেকে যেত, বা কাউকে বলে যায় নাই, ওভাবেই রয়ে যায়। হতে পারে এটা কোনো গুপ্তধন, এরকম চিন্তাই করেছেন সোনু মোল্লা আর কি। উনি এটাও চিন্তা করছেন যে আচ্ছা, এখন আমি কি এটা বের করবো ভাইদের সামনে? ওদের তো বয়স কম, এখন এই ব্যাপারটা যদি গ্রামের অন্য লোকদের কাছে বলে দেয় তাহলে তো আর এক ঝামেলা হবে, আর এই জমির মালিকও যদি শোনে তাহলে তো আর এক ঝামেলা হবে। তো এইরকম চিন্তা ভাবনা থেকে সোনু মোল্লা ওই সময়ে ভাইদেরকে বিষয়টা না জানানোর সিদ্ধান্ত নেন। উনি তখন একটা বুদ্ধি আটেন।
সোনু মোল্লা ওই জায়গা ছেড়ে কিছুটা দূরে গিয়ে তার দুই ভাইকে কাছে ডাকেন। কাছে ডেকে বললো, এই তোরা যা, দুজন বাড়িতে যা, গিয়ে গোসল টুসুল করে খাবার খেয়ে আমার জন্য দুপুরের খাবার নিয়ে আয়, ততক্ষণ বরং আমি এখানকার কাজগুলো করতে থাকি। একথা শুনে এক ভাই সোনু মোল্লার কাজে সাহায্যের জন্যই আসলে বলে ওঠে যে, মিয়া ভাই, দুইজন যাব কেন, একজন গেলেই তো হয়, আমরা তো সাধারণত একজনই যাই, একজন যাই তারপর বাকিদের জন্য খাবার নিয়ে আসি, যে তুমি একা কষ্ট করবা, আমি থাকি আর একজন যাক। তখন সোনু মোল্লা কিছুটা রেগে গিয়েই বলে যে, এই তোরা বেশি বুঝিস না তো, যা করতে বলছে তাই কর, যা, তোরা ছোট মানুষ, তোরা কাজ করতে করতে বেশি ক্লান্ত হয়ে গেছিস, যেটা বললাম তাই কর, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি চলে আসিস, আমার জন্য খাবার নিয়ে আসিস। এরপর তারা দুই ভাই বিন্দুমাত্র কোনো কিছু সন্দেহ না করে বাড়ির দিকে যেতে থাকে। সাধারণত ওই এক ভাই যেত, যাওয়ার পর সে খাওয়া দাওয়া করে আবার আসতো, অন্যদের খাবার নিয়ে এভাবেই চলতো আর কি। দুই ভাইকেই কখনো তার বড় ভাই মানে যে সোনু মোল্লা যাওয়ার অনুমতি দেয় নাই, কিন্তু আজকে হঠাৎ করে বলল, এতে তারা কিছুটা অবাক হয়েছে, তবে সন্দেহ করে নাই। দুই ভাই চলে যাওয়ার পর সোনু মোল্লা তৎক্ষণাৎ এদিক ওদিক তাকাতাকি করে যে দেখে যে কেউ আছে কিনা, দেখে যে না, কেউ নাই আশেপাশে। তখন ওই জায়গার মাটি আলতোভাবে খুঁড়তে শুরু করে। এভাবেই একটি সময় সেই জায়গাটার নিচে মানে মাটির নিচে ঘোলাটে সোনালী রঙের একটি কলসের উপরিভাগ মানে মাথার অংশ বেরিয়ে আসে। মাথার অংশটা মোটামুটি সরু ছিল, মানে আমরা এখন যেরকম কলস দেখি মাথার অংশটা একটু ছড়ানো, বিষয়টা এরকম না, মাথার অংশটা সরু ছিল, লম্বা ছিল। তো এরকম একটা কলস বেরিয়ে আসে। সোনু মোল্লা তখন আরো তাড়াতাড়ি করে সমস্ত মাটি সরিয়ে সেই জায়গাটিতে একটি গর্ত করে, এরপর ওই গর্তের ভেতরে ওই কলসটা দেখতে পায়। এতক্ষণ তো শুধু লম্বা মাথার অংশ দেখছিল বা আংশিক দেখছিল, তবে কলসটা বেশি বড় না, ছোট কলসই বলতে হবে। সোনু মোল্লা এই দৃশ্যটি দেখে খুশিতে আত্মহারা হয়ে ভেবেই নেয় যে সে সত্যিকারে কোনো গুপ্তধন পেয়ে গেছে। আর দেরি না করে সে কলসটি সেখান থেকে হাতে তুলে নেয়। এরপর সে দেখতে পায় ছোট এই কলসটির মুখে তামা গলিয়ে এটি খুব ভালোভাবে আটকানো আছে। কলসটি হাতে নিয়ে সোনু মোল্লা একটু ঝাঁকাঝাঁকি করলে বুঝতে পারে এটির ভিতরে মনে হচ্ছে তরল জাতীয় কিছু রয়েছে। যখনই বুঝতে পারে তরল জাতীয় কিছু আছে, তখন সে কিছুটা নিরাশ হয়ে পড়ে, কারণ সে আশা করেছিল যে ভেতরে স্বর্ণের পয়সা টয়সা আছে, আর স্বর্ণের পয়সা যদি থাকে বেশ ভারীও হবে আর ঘটাং ঘটাং শব্দ হবে, নড়াচড়া করলে ভিতর থেকে এরকম শব্দ হয় না, ঝনঝন শব্দ হবে বা ঘটাং ঘটাং শব্দ হবে। এরকম তো কিছু হলো না, মনে হলো ভিতরে পানি আছে। সে তো নিরাশ হবে, এটাই স্বাভাবিক। তবুও অতি আগ্রহের কারণে আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে ওই দিনের মতো সকল কাজ বাদ দিয়ে তার সাথে থাকা একটি গামছায় কলসটি ভালোভাবে পেঁচিয়ে নেন। কলসটির ভেতরে কি আছে এটি নিজের চোখে দেখার জন্য সেই জায়গা থেকে অনেকটা দূরে চলে যায়। সোনু মোল্লা এরপর পাশেই কিছুটা দূরে একটা ঘন জঙ্গল ছিল, সেই দিকটাতে চলে আসে যাতে কেউ দেখতে না পায়। এরপর কলসটি বের করে সেটির মুখ খোলার জন্য অনেকভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই মুখটি খুলতে পারছিল না। তখন সোনু মোল্লা তার সাথে নিয়ে যাওয়া একটি কাঁচি দিয়ে কলসটির মুখ খোলার চেষ্টা শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর একটা সময় অবশেষে সেই কলসটির মুখ খুলতে সক্ষম হয়। কলসটির মুখ খোলার সাথে সাথে বিশ্রী এক দুর্গন্ধ তার নাকে এসে লাগে। কলসটির ভেতর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বের হতে থাকে। এই বিষয়টি দেখার পর সোনু মোল্লা ভয়ে সেই কলসটি হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়। অদ্ভুত ব্যাপার হচ্ছে, কলসটি মাটিতে পড়ার পর একাকী সোজা হয়ে দাঁড়িয়ে যায়। কাত হয়ে পড়েছিল সেটা সোজা হয়ে যায়। এরকম অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য দেখে সোনু মোল্লা ভয়ে ওখানে অজ্ঞান হয়ে যায়। এরকম জ্ঞানহীন অবস্থায় কতক্ষণ সে ছিল তা বলতে পারে নাই। এরপর যখন জ্ঞান ফিরে তখন তার মুখের উপর পানি পড়ছে। এর কিছুক্ষণ পর সে কিছুটা স্বাভাবিক হলে বুঝতে পারে যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এতক্ষণ সে ওই জঙ্গলেই অজ্ঞান অবস্থায় পড়েছিল। তখন অবশ্য সন্ধ্যা হচ্ছে, চারদিকে অন্ধকার হতে আস্তে আস্তে শুরু করে দিয়েছে, তবুও দেখা যাচ্ছিল মোটামুটি সবকিছুই। সোনু মোল্লা চিন্তা করতে থাকে অজ্ঞান হওয়ার আগে সে কি দেখেছিল। সে দেখে যে ওই কলসটা সুন্দর করে তার সামনেই বসানো অবস্থায় রয়েছে। এরপর সোনু মোল্লা উঠে দাঁড়াতে যাবে, এমন সময় সে লক্ষ্য করে আচমকা চারদিকে তুমুল ঝড় শুরু হয়েছে। আর তারপর সেই ঝড়ের মাঝেই সোনু মোল্লা আরেকটি বিষয় দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে দেখতে পায় আশেপাশের জায়গাগুলো থেকে চোখের পলকে
বাতাসের গতিতে তার সামনে মোট 13টি অবয়ব এসে উপস্থিত হয়েছে। অবয়বগুলো তার থেকে কয়েক হাত সামনেই তাকে কেন্দ্র করে গোল হয়ে দাঁড়িয়ে যায়। সোনু মোল্লা সেই অবয়বগুলোর মুখের অংশ ভালোভাবে দেখতে না পারলেও মানুষের মতোই আকৃতি তাদের, সেটা সে ভালোভাবে বুঝতে পারল। অবয়বগুলো স্বাভাবিক মানুষের উচ্চতা থেকে বেশ খানিকটা লম্বা ছিল, আর তাদের শরীরের কোনো অংশ দেখা যাচ্ছিল না, কারণ তাদের পরনে কালো আলখেল্লার মতো কিছু একটা পরা ছিল, আর আলখেল্লাগুলো এত বড় ছিল যে তাদের শরীরের সব যে জায়গাগুলো, বিশেষ করে হাত পা সবই ঢাকা। মুখের অংশটাও কালো লম্বা কাপড়ের ভেতরে ছিল। কিছুক্ষণ পরে সোনু মোল্লা শুনতে পায় এই অবয়বগুলো নিজেদের মধ্যে অজানা কোনো এক ভাষায় কিছু একটা বলা বলি করছে, কিন্তু সেগুলো যে কি ভাষায় কি বলছে এটা সোনু মোল্লা বুঝতে পারল না। আশেপাশে ঝড়ো হাওয়া তখনও চলমান আছে। হঠাৎ করেই ঝড়ো হাওয়া থেমে গেল। এমন সময় ওই 13টি অবয়বের মাঝামাঝি যে দাঁড়িয়েছিল একটি অবয়ব সোনু মোল্লার সাথে স্পষ্ট বাংলা ভাষায় কথা বলতে শুরু করলো। এই অবয়বটা বাকি অবয়বগুলোর থেকে একটু লম্বা। ভয়ঙ্কর ফ্যাসফেসে কণ্ঠে অবয়বটি বলে ওঠে, সোনু মোল্লা, তোর কাজে আমরা অনেক খুশি। জেনে বুঝে হোক আর না জেনেই হোক, তুই আজকে আমাদের সবাইকে অনেক বছরের বন্দি দশা থেকে মুক্ত করতে সাহায্য করেছিস। এ কথা শুনে সোনু মোল্লা এসব কথার আগামাথা কিছুই বুঝছে না। সোনু মোল্লার তখন মনে হচ্ছিল যে ভয়ে তার শরীরটা যেন পাথরের রূপ নিয়েছে। এরপরও তার সামনে থাকা অবয়বগুলোর কথা সে মন দিয়ে শুনতে থাকে। কিছুক্ষণ থেমে অবয়বটি আবার বলতে থাকে, আমরা মোট 13 জন জিন এই কলসটির ভেতরে বন্দী ছিলাম। আমরা সবাই আলাদা আলাদা গোত্রের, আমরা কেউ কাউকে চিনতাম না। এইখানে আমার থেকে বাকি সব জিন তুলনামূলক নিচু গোত্রের। এদের মধ্যে আমি সবচেয়ে উঁচু গোত্রের এবং শক্তিশালী ছিলাম। আমরা সবাই ভালো জিন। ভালো বলতে আমরা কারো ক্ষতিও করি না, কারো উপকারও করতে যাই না আগ বাড়ায়। আমি মুক্ত অবস্থায় যেই গোত্রের অধীনে ছিলাম সেই গোত্রের সকল সম্পত্তি পাহারায় আমি নিযুক্ত ছিলাম। অনেকেই আমাদেরকে যক্ষ বলে, যক্ষের ধন বলে, কারণ আমরা আমাদের সম্পদ পাহারা দেই, এই সম্পদ কাউকে নিতে দেই না। মনুষ্য সমাজে যক্ষ হিসাবে আমরা পরিচিত। একটি ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে আমরা সবাই এই কলসটির ভেতরে এতদিন যাবৎ বন্দী ছিলাম। আজ থেকে প্রায় 39 বছর আগে এখানে আমরা বন্দী হয়ে যাই। তখন আমি আমার গোত্রের যে সম্পত্তি এটা পাহারার কাজে নিযুক্ত ছিলাম। সাধারণত গোত্রের সবচেয়ে শক্তিশালী কোনো জিনকে এই কাজে নিযুক্ত করা হয়। যে এই কাজে নিযুক্ত থাকে গোত্রে তার সম্মানও বেশি থাকে। সম্মানিত কাউকেই এখানে নিযুক্ত করা হয়। এটা যে কোনো শক্তিশালী জিনের জন্য খুবই মর্যাদাপূর্ণ একটা কাজ। একদিন একটা লোক আমাদের ধন সম্পত্তির খোঁজ পেয়ে যায়। এরপর থেকেই মূলত আমাদের বন্দি দশা শুরু হয়েছিল। আমাদের জিন জাতির মধ্যে যারা যারা তাদের গোত্রের সম্পদ পাহারায় নিযুক্ত থাকে তাদের বিশেষ কিছু কাজ থাকে। নিজেদের গোত্রের সম্পত্তি নিরাপত্তার জন্য একটি নির্দিষ্ট সময় পর পর সেই ধন সম্পত্তিগুলো এক জায়গা থেকে আর একটা জায়গায় সরিয়ে নিতে হয় বা স্থানান্তর করার দরকার হয়। সেভাবেই একবার আমি আমার গোত্রের সকল সম্পত্তি নিয়ে এই এলাকার একটি পুকুরের পানির তলদেশে সেগুলো রেখে আসি। এর কিছুদিন পর একদিন দিনের বেলায় আমি আমাদের সম্পদগুলো রেখে অন্য কোনো এক প্রয়োজনে কিছুটা দূরে অবস্থান করছিলাম। ওই সময়ে একটা লোক এই পুকুরেই গোসল করতে এসেছিল। এই লোকটার নাম ছিল ইমান আলী। গোসল করার এক পর্যায়ে ইমান যখন ডুব দেয় সে কোনোভাবে এই ধন সম্পত্তির মধ্যে থেকে একটি কলসের খোঁজ পায়। এই কলসটি কার না কার তা না জেনেই ও এটি উঠিয়ে সাথে করে ওর বাড়িতে নিয়ে চলে যায়। পরবর্তীতে আমি যখন এই বিষয়টি জানতে পারি তৎক্ষণাৎ ওই ইমান আলীর কাছে আমি ছুটে যাই। এর কারণ হচ্ছে, তোরা মানুষ জাতিরা হয়তোবা জানিস না আমাদের জিন জাতির এই সম্পদের মধ্যে ছোট্ট কোনো একটি বস্তুও অনেক মূল্যবান হয়, যেমনটা তোদের ক্ষেত্রে হয়। তোরা বিভিন্ন জায়গায় টাকা রাখিস,
ব্যাংকে টাকা রাখিস, বিভিন্ন জায়গায় টাকা রাখিস, এগুলো যারা রাখে, গচ্ছিত রাখে যারা, তাদের কাছে ছোট্ট একটা বস্তুও অনেক বড় আমানতদারির বিষয়, সেটা যত ছোটই হোক। ঠিক তেমনি জিন জাতির যেই সম্পদগুলো রয়েছে, প্রত্যেকটা গোত্রের আলাদা আলাদা সম্পদ রয়েছে, এগুলো আমাদের কাছে অনেক মূল্যবান। যার যার গোত্রের সম্পদ তার তার কাছে মূল্যবান। জীবন চলে গেলেও আমরা সর্দারের অনুমতি ছাড়া কাউকে এগুলো দিতে পারি না, কাউকে এগুলো দেওয়ার ক্ষমতা বা অনুমতি আমাদের নাই। আমাদের জিন জাতিগুলোর মধ্যে উঁচু গোত্র নিচু গোত্রের মধ্যে পার্থক্যের জন্য গোত্রগুলোর সদস্যদের শক্তির পাশাপাশি গোত্রের ধন সম্পত্তিগুলো এক বিরাট ভূমিকা রাখে। তাই কোনো গোত্রের কোষাগার থেকে যদি কখনো কোনো একটি ছোট বস্তু হারিয়ে যায়, সেটিকে উদ্ধারের জন্য গোত্রগুলোর সম্পদ পাহারাদার জিনগুলো মরিয়া হয়ে পড়ে, কারণ এটা বড় একটা আমানত আমাদের জন্য। আবার যদি কোনো সম্পত্তি হারিয়ে যায়, তাহলে সেটি ফিরিয়ে আনার জন্য কিছু বাধ্যবাধকতা রয়েছে। চাইলেই অদৃশ্য হয়ে সেগুলো ফিরিয়ে আনা যায় না। যদি কখনো কোনো ইনসান জাতির মধ্যে কেউ এই সম্পদ পায় বা না বলেই নিয়ে যায়, তাহলে সেটি আপাতত সেই সময়ের জন্য সেই লোকের মালিকানাধীন থাকে। তখন সেই সম্পদটি ফিরিয়ে আনতে হলে সেই লোকের অনুমতির প্রয়োজন হয়। আর যদি অনুমতি না দেয়, তাহলে সেটা সহজে ফেরত আনা যায় না। এমন পর্যায়ে একমাত্র রাস্তা হচ্ছে, যদি সেই ব্যক্তি এই সম্পত্তি ফিরিয়ে নেয়ার জন্য অনুমতি দেয়, তাহলেই কেবল সেই হারিয়ে যাওয়া সম্পত্তি ফিরিয়ে আনা সম্ভব হয়। আর যদি কারণে গোত্রের এই সম্পদ ফিরিয়ে আনতে না পারে এটার পাহারায় নিযুক্ত থাকা জিন, তাহলে সম্পদ হারানোর শাস্তি স্বরূপ সেই গোত্র থেকে তাকে বিতাড়িত হতে হয়, পরিবার থেকেও বিতাড়িত হতে হয়। এছাড়া আরো অনেক ধরনের সমস্যা হয়ে যায়, যেটা তোরা বুঝবি না। এজন্যই যখন আমাদের গোত্রের এই সম্পত্তি সেই ইমান আলী নামক লোক নিয়ে গিয়েছিল, সেটি উদ্ধারের জন্য আমি দায়িত্বশীল হিসাবে তার কাছে যাই। তখন ওর সাথে যোগাযোগের জন্য আমি ওর স্বপ্নের মাধ্যমে এই কলসটি ফিরিয়ে দেওয়ার জন্য নিজের মাথা নিচু করে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে আবেদন জানিয়েছিলাম। কারণ আমার দীর্ঘ জীবনে সম্পদ হারানোর কোনো ইতিহাস ছিল না। আমার গোত্রের সর্দার আমাকে খুব বিশ্বাস করতেন, আর এই কারণেই মূলত এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা আমার উপর অর্পণ করেছিলেন। কিন্তু আমার দায়িত্ব অবহেলার কারণে এমন একটা ঘটনা ঘটে গেল, এটা আমি নিজেও মেনে নিতে পারছিলাম না। এই ইমান আলী লোকটা এত বড় বেঈমান, এটা আমার জানা ছিল না। নাম তার ইমান আলী, অথচ সে আমার সাথে বেঈমানি করতে থাকে। সে এমন কিছু চালাকি করতে থাকে যা আশরাফুল মাখলুকাতের শোভা পায় না। ও আমাকে বলতো, এই কাজ করে দিলে, ওই কাজ করে দিলে এই কলসিটি ফিরিয়ে দেবে। আমি ওর কথা মতো ওর কাজগুলো করেও দিতাম, কিন্তু ওই কলসটা আমাকে ফিরিয়ে দিত না। এইরকম বেঈমানি আমার সাথে করত, প্রতিনিয়ত করে যাচ্ছিল। আমি মুখ বুঝে সবকিছু সহ্য করেছি, ওর কোনো ক্ষতি করি নাই। কারণ আমাকে আমার সর্দারের কাছে এই জিনিসটা ফেরত দিতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা সদস্যের আমানত হচ্ছে এটা তো আমি এভাবে কাউকে দিতে পারি না। ওইভাবেই এই ইমান আলী টানা 2 বছর আমাকে তার গোলাম বানিয়ে রেখেছিল। তারপরেও সে কলসটি ফিরিয়ে দিচ্ছিল না। আর ওদিকে আমার গোত্রের সর্দার শুরুতে বিষয়টা না জানতে পারলেও পরবর্তীতে জানতে পারে আমার মাধ্যমে। কারণ আমি বারবার ওই ইমান আলীর কাজ করছি, সম্পদের ওই জায়গা থেকে সরে যাই, যেটা আমার গোত্রের সর্দার অন্য জিনদের মাধ্যমে জানতে পারে যে আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করছি না। এরপর যখন আমাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করে, তখন আমি বাধ্য হয়ে এই বিষয়টি বলি। এরপর আমার গোত্রের সর্দার আমার উপর খুব ক্ষুব্ধ হয়, আর এই কলসটি ফিরে আনবার জন্য ভীষণ রকম চাপ প্রয়োগ করতে থাকে। এত সব কারণে শেষে আমি রাগান্বিত হয়ে এই ইমান আলীর একটি সন্তানকে সেই পুকুরেই ডুবিয়ে মেরে ফেলি এবং ওকে জানিয়ে দেই, আমাদের এই কলসটি ফিরিয়ে না দিলে ওর জীবনে এর থেকেও আরো বড় বড় ক্ষতি করব। তখন সেই ইমান আলী লোকটি ভয় পেয়ে আমাকে সরাসরি কলসটি ফেরত না দিয়ে সে এক জিন সাধক তান্ত্রিকের শরণাপন্ন হয়। তারপর এই ইমান আলী ওই সাধক তান্ত্রিককে সমস্ত বিষয় খুলে বললে তান্ত্রিক ওর কাছ থেকে সেই কলসটি চেয়ে নিয়ে নেয়। এই কলসটির মাধ্যমে ওই তান্ত্রিক মূলত আমাকে তার গোলাম হিসাবে নিযুক্ত করতে চেয়েছিল, কিন্তু আমি জানতাম এই তান্ত্রিকগুলো কেমন হয়। তাই তখন সেই তান্ত্রিকের কোনো কথাই যখন আমি শুনতে চাই না, তখন ওই তান্ত্রিক আরেকটি ভয়ঙ্কর বুদ্ধি আটে।
সেই তান্ত্রিক আমাদের গোত্রের এই সম্পত্তি অন্য গোত্রের জিনেদের হাতে তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে এমন করে ভিন্ন গোত্রের আরো 12টি জিনকে নিজের গোলাম বানানোর পরিকল্পনা করেছিল। এখানে একটি ব্যাপার হচ্ছে যে অন্য গোত্রের কোনো একটা সম্পদ যদি আর একটা গোত্রে চলে যায়, তাহলে সেই গোত্র বিভিন্নভাবে অন্য গোত্রকে হেয় করে যে তোরা কি পাহারাদার নিযুক্ত করেছিস, দেখ তোর গোত্রের সম্পদ আমাদের কাছে চলে আসছে, তোদের কোনো যোগ্যতাই নাই। তাহলে ওই গোত্রের যিনি সর্দার, যেই গোত্র থেকে সম্পদ সরে গিয়েছে, সেই সর্দারের সম্মান খুবই হেয় প্রতিপন্ন হয়। এই কারণে অন্য জিনগুলো অন্য কোনো গোত্রের সম্পদ যদি পাওয়ার সুযোগ পায়, তারা সেটা হাতছাড়া করে না। এই কারণেই অন্য গোত্রের জিনগুলো ওই তান্ত্রিকের ডাকে সাড়া দেয়। এমন প্রলোভন দেখিয়ে 12টি জিনকে ডেকে আনার পর ওই তান্ত্রিক তাদের দিয়ে কিছুদিন কাজ করাতে পারলেও একটি সময় এসে অন্য গোত্রের জিনগুলো যখন বুঝতে পারে যে এই তান্ত্রিক এই কলসটি আর দেবে না, সে ইচ্ছা করে আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, এরপর ওই জিনগুলো জানিয়ে দেয় যে এই কলসটি আগে দিতে হবে, নাহলে তারা কাজ করবে না। কিন্তু সেই সাধক তান্ত্রিকটি এই প্রস্তাবে রাজি হয় না। এভাবেই চলার এক পর্যায়ে ওই তান্ত্রিকটি সব জিনের উপর ক্ষুব্ধ হয়ে আমাকে সহ মোট 13টি জিনকে এই কলসে বন্দি করে ফেলে। আমাদের বন্দি করার জন্য এই তান্ত্রিকটি অনেক পুরনো এক কালো জাদুর মাধ্যম ব্যবহার করে। এই জন্য সে একটা মানুষকে নরবলি দিয়ে সরাসরি শয়তানের সাহায্য নিয়ে আমাদের এভাবে আটকে রেখেছিল। আমরা মুসলিম জিন, কিন্তু এমন এক জাদু দিয়ে আটকে রাখা হয়েছে, যে প্রক্রিয়ায় আমাদেরকে বন্দী করে রাখা হয়েছে, আমাদের জিন জাতির কেউ আমাদেরকে মুক্ত করতে পারত না। এটা তখনই সম্ভব যদি কোনো মানুষ তার নিজ হাতে আমাদেরকে মুক্তি দেয়। বন্দী করার পর সেই তান্ত্রিক এই কলসটি ওই জায়গায় এসে পুঁতে রেখে যায়, যেখান থেকে আজ তুই এটি পেয়েছিস। এত বছর পর তোর কারণে আমরা মুক্ত হতে পেরেছি। যদিও বা আমরা মুক্ত হওয়ার পর সবাই নিজ নিজ গোত্রে ফিরে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে জানি যে আমাদের সবাইকে দায়িত্ব অবহেলার কারণে গোত্র থেকে বহিষ্কার করে দেয়া হয়েছে। নিজেদের পরিবারের কাছেও যেতে পারছি না, তাদের সাথেও যোগাযোগ করতে পারছি না। আর এই 39 বছর বন্দী থাকার কারণে আমাদের শক্তি অনেকটাই কমে গেছে। তোকে দেওয়ার মতো এই মুহূর্তে আমাদের কাছে কিছুই নাই, কারণ আমরা অনেকটাই শক্তিহীন। তবুও তুই বল আমাদের কাছে কি চাস? যদিও বা তুই আমাদেরকে মুক্ত করেছিস, একটা কৃতজ্ঞতার ব্যাপার তো রয়েছে, কিন্তু দেবার তো আমাদের কিছু নাই এই মুহূর্তে। বল কি চাস? জিনদের মুখে এত দীর্ঘ ঘটনা শুনল সোনু মোল্লা। সে একদম বধির বোবা হয়ে গিয়েছিল একরকম। বধির বলতে সে কানে শোনে না, কানে শোনে না বলতে শুধু ওই সময় জিনদের শব্দই সে শুনতে পাচ্ছিল, আর কোনো কিছু মনে হয় শুনতে পাচ্ছে না। এমন ভাবে সে মনোযোগ দিয়েছিল, আর কোনো কথাও বলতে পারছিল না, শুধু ঠায় দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। আকস্মিক কোনো কিছু চাইতে বলায় সে কিছু চাইতে পারে না। তবে সে শুধু এতটুকু বলেছিল, যেহেতু আপনারা আমার উপর খুশি হয়েছেন, আপনাদের যা খুশি আমাকে দিতে পারেন, আমি নিজের থেকে আপনাদের কাছে কিছুই চেয়ে নিতে চাই না। তখন সেই অবয়বটি, যেই অবয়বটি এতক্ষণ কথা বলছিল, সে সোনু মোল্লাকে বলে যে আমরা তো এতদিন বন্দী ছিলাম, তোকে সরাসরি আমরা কিছু দিতে না পারলেও আস্তে আস্তে আমরা দিতে পারবো। আর আমাদের কথা মতো কাজ করলে যে সম্পদ তোকে আমরা দেব, তোর 14 গোষ্ঠীও বসে বসে খেলেও সেটা শেষ করতে পারবে না। কিন্তু এর জন্য আমাদের কিছু শর্ত তোকে মানতেই হবে, কারণ এগুলো করতে গেলে কিছু শর্ত মেনে চলতে হয়। এরপর সোনু মোল্লা মাথা ঝাঁকিয়ে হাসূচক জবাব দিল। তারপর ওই অবয়বটি তাদের শর্তের কথা বলতে শুরু করে। অবয়বটি বলতে থাকে, এই তান্ত্রিকটি আমাদের বন্দি করার সময় বিশেষ এক প্রক্রিয়ায় বন্দি করে রেখেছিল, তাই এখন আমাদের মতো যারা এরকম বন্দি হয়েছে, আমাদের শক্তি আর সাধ্য আগের মতো নাই, আর থাকেও না আমাদের মতো যারা এভাবে বন্দি হয়েছে। আমাদেরকে শক্তি বাড়াতে হবে,
আর আমাদের শক্তি বাড়াতে হলে একটি রাস্তা অবলম্বন করতে হবে, আর সেটি হচ্ছে কোনো এক ইনসান জাতির শরীর। তুই যদি তোর সাথে এখন থেকে আমাদের থাকতে দিস এবং আমাদের হয়ে কিছু কাজ করে দিস, ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের পূর্ণ শক্তি ফিরে পাব। আর এভাবে শুধু তোর দেহই নয়, আমাদেরকে তোর বংশের যে বড় ছেলে সন্তান আসবে তাদের সাথে থাকার অনুমতি দিয়ে যেতে হবে। এভাবে তোর বংশের 7 পুরুষের সাথে থাকতে দিতে হবে। 7 পুরুষের পর আমাদের থাকার আর প্রয়োজন হবে না। আর একটি কাজ থাকবে, তা হচ্ছে আমাদের জন্য বাৎসরিক একটি খাবারের আয়োজন করতে হবে। আমরাই তোদেরকে জানিয়ে দিব কোথায় কখন কিভাবে এটি দিবি। এভাবে কাজ করতে থাকলে আমরা তোকে এবং তোর বংশকে এত অঢেল ধন সম্পত্তির মালিক করে দিব যা তুই কল্পনাও করতে পারবি না। আর ভয় পাওয়ার কিছু নেই। তোদের দেহ ব্যবহার করব বলে এর জন্য তোদের যে ক্ষতি হবে বিষয়টা এরকম না। হ্যাঁ, জিন যদি কোনো মানুষের দেহ ব্যবহার করে স্বাভাবিক কিছু প্রতিক্রিয়া হয়, এটা তেমন কোনো বিষয় না। এছাড়া তোদের কোনো ক্ষতি হবে না, কথা দিচ্ছি। যদি তুই আমাদেরকে এভাবে রাখতে পারিস তাহলে কিছুদিন পর থেকে এর ফল পেতে শুরু করবি। কারণ আমরা আস্তে আস্তে যত শক্তিশালী হব তোকেও আমরা উপকার করতে পারবো। তুই যে কাঁসার কলসটি আজ পেয়েছিস, একটি কাজের বিনিময়ে সেটিতে আমরা সোনার মোহর দিয়ে ভরিয়ে দিতে পারবো। আর এই মোহরগুলো খরচ করে কোনোদিনও কমাতে পারবি না। যদি কলসটি কখনো খালি করেও ফেলিস তাহলে সেটি আবার একটি নির্দিষ্ট সময় পর সোনার মোহর দিয়ে ভরে উঠবে। এই বিষয়টি চিন্তা করে দেখ তুই এই কাজগুলো করতে পারবি কিনা। করতে পারলে তুই সহ তোর পুরো পরিবার অনেক লাভবান হবে। এ কথাগুলো বলে অবয়বটি সোনু মোল্লার কাছে উত্তর জানতে চায়। আর সোনু মোল্লা তখন আগাম অন্য কিছু চিন্তা ভাবনা না করে এক কথায় রাজি হয়ে যায়। সোনু মোল্লার মুখে হাস্যচক জবাব শুনে জিনগুলো সোনু মোল্লাকে আবার দেখা হবে বলেই চোখের পলকে ভ্যানিশ হয়ে যায়। আশেপাশের ঝড় তখন অনেক শান্ত হয়ে গিয়েছে এবং গভীর রাতও হয়ে গিয়েছিল। এরপর সোনু মোল্লা কলসটির সাথে নিয়ে মনে হালকা ভয় নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এরপর বাড়ির সামনে এসে বাড়ির ভেতর প্রবেশ করার আগে কলসটি বাড়ির আঙিনাতেই একটি ঝুপড়িতে লুকিয়ে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করে। এদিকে সোনু মোল্লার কথা মতো যে 2 ভাই দুপুরের খাবার আনতে বাড়িতে এসেছিল তারা ঘন্টাখানেক পর সোনু মোল্লার জন্য খাবার নিয়ে সেই খেতে গিয়েছিল। কিন্তু তারা সেই জায়গায় গিয়ে তাদের বড় ভাইকে দেখতে না পেয়ে আশেপাশে বেশ অনেকখানি জায়গা খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফেরত চলে আসে। বাড়িতে ফিরে এসে বাড়ির লোকজনদেরকে এই বিষয়টি জানালে তখন তারা চিন্তা ভাবনা খুব একটা করে না। চিন্তা করছে হয়তোবা জরুরি কোথাও কাজে গিয়েছে, বলে দেওয়ার সময় পাই নাই। কিন্তু যখন দিন গড়িয়ে রাত নেমে আসে তখন সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে। তারপর রাতের অন্ধকারেই আশেপাশে খোঁজখবর করলে তারা সোনু মোল্লারও কোনো হদিস পায় না। আর তাদের হাতে আসলে করারও কিছু ছিল না বলে চিন্তিত হয়ে সোনু মোল্লার যারা ভাই বোনেরা ছিল তারা সোনু মোল্লার অপেক্ষা করতে থাকে কখন ফেরত আসবে, পরদিন দেখা যাবে, খুঁজবে আর কি, এরকম চিন্তা ভাবনা করেছে। এরপর যখন রাত আনুমানিক 9টা কি 10টা বাজে ওই সময়ের প্রেক্ষাপটে, তো ওই সময় সোনু মোল্লা নিজ বাড়িতে ফেরত আসে। বাড়ির লোকজন তাকে নিখোঁজ হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সোনু মোল্লা ওই কলসটির বিষয়টা চেপে যায় এবং বলে দেয় যে একটি জরুরি কাজের প্রয়োজনে হঠাৎ করে সে একটা পাশের গ্রামে গিয়েছিল, একজন ডাক পাঠিয়েছিল একটা জমি বর্গা সংক্রান্ত কাজে, এই জন্য সে চলে গিয়েছিল। এরপর বাড়ির মানুষজন তাকে আর বিরক্ত না করে হাত মুখ ধুয়ে খাবার খেতে বলে। এরপর যে যার মতো ঘুমিয়ে পড়ে। রাতে সোনু মোল্লা যখন ঘুমাতে গেল তখন সে দুশ্চিন্তায় আর ঘুমাতে পারে না। কারণ তার মাথায় এখন একটাই চিন্তা হচ্ছিল, সেটা হলো এই যে কলসটা রেখে আসছে তো বাসার বাইরে একটা ঝোপের মধ্যে, এটা আবার কেউ চুরি করে নিয়ে যাবে না তো, এই ভেবে সে শুধু বিছানায় শুয়ে পাশাপাশ করছে, খাটের মধ্যে গড়াগড়ি করছে। একটা পর্যায়ে সোনু মোল্লার স্ত্রী তাকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো সমস্যা হয়েছে, সত্যি করে বলো, তুমি কোথায় গেছিলা, এরকম তো কখনো করো না। সোনু মোল্লা তখন তার স্ত্রীকে বিষয়টি জানাবে কি জানাবে না এটাও সিদ্ধান্ত নিতে পারছিল না। সে তার স্ত্রীর কথা শুনে শুধু আমতা আমতা করতে থাকে। এরপর একটি সময় সোনু মোল্লা স্ত্রীকে সমস্ত বিষয় খুলে বলে। তখন তার স্ত্রী বলে, এত গুরুত্বপূর্ণ একটি সম্পদ এভাবে তোমার বাইরে রেখে আসা মোটে উচিত হয়নি, তাড়াতাড়ি চলো কলসটি আমরা ঘরে নিয়ে আসি। এরপর স্বামী স্ত্রী দুজন রাতের বেলায় কাউকে না জানিয়ে চুপিসারে দুজনে গিয়ে কলসটি নিয়ে ঘরের ভেতরে চলে আসে এবং সেটির গায়ে থেকে কাদামাটি পরিষ্কার করে খুব যত্ন সহকারে ঘরের সিলিংয়ের উপরে সেটিকে লুকিয়ে রেখে দেয়। এরপর তারা ঘুমিয়েও যায়। সেই রাত্রেই ঘুমের ঘরে সোনু মোল্লা একটি স্বপ্ন দেখতে পায়। স্বপ্নে দেখে যে তার আগের দেখা সেই অবয়বদের।
স্বপ্নের মাঝে অবয়বগুলো তাকে বলতে থাকে কিভাবে কি করলে এই ধন সম্পত্তি সে পেতে পারে। 13টি অবয়বের মধ্যে সেই একটি অবয়ব বলতে থাকে, শোনো মোল্লা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন। আমরা এখন থেকে তোদের বাড়ির আঙিনায় যে বড় জাম গাছটি আছে সেটিতে অবস্থান করব। প্রয়োজন হলে তোর দেহটি ব্যবহার করব, প্রয়োজন না হলে ব্যবহার করব না, তুই নিশ্চিন্তে থাক। তুই প্রতি পূর্ণিমার রাতে একটা কাজ করবি। তুই আসছে মাঘী পূর্ণিমার গভীর রাত্রে একাকী গিয়ে সেই গাছটির নিচে 13টি কালো মোরগ জবাই করে ফেলে আসবি। এতে করে আমরা আমাদের খাবারটা পেয়ে যাব। এই কাজটি করে আসার পর আমরা তোর সেই কলসটি সোনার মোহর দিয়ে ভরিয়ে দিতে পারবো, কারণ ওই সময় আমাদের কিছুটা শক্তি ফেরত আসবে। এরপর থেকে তুই সেই মোহরগুলো নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবি, তবে তুই তোর ইচ্ছা মতো ব্যবহার করতে পারবি। এই বিষয়ে আমাদের কোনো ওসিয়ত নাই যে এতটুকু রাখবি, এতটুকু দান করবি, এটা তোর ইচ্ছা, সম্পূর্ণ তোর ইচ্ছা। কলসটি মোহর দিয়ে ভরে যাওয়ার পর থেকে তুই সেই কলসটির দিকে না তাকিয়ে শুধু হাত ঢুকিয়ে মোহর বের করবি। এতে করে সেই কলসটির থেকে তুই কখনো মোহর শেষ হওয়া দেখতে পাবি না। কিন্তু মনে রাখিস, অতিরিক্ত লোভ কিন্তু কোনো ক্ষেত্রেই ভালো হয় না, সেটা মানুষের বেলাই হোক আর জিনের বেলাই হোক। শুধু যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করবি। আর কবে সেই মহেন্দ্রক্ষণ আসবে আমরা তোকে সেটা আগে থেকেই জানিয়ে দেব। আবারও বলছি, আমরা কিন্তু খারাপ কোনো জিন না, তবে আমাদের যে সীমাবদ্ধতা সৃষ্টি হয়েছে এর জন্য তোকে এই কাজগুলো করতে আমরা বলছি। এসব কথা ছাড়াও আরো কিছু উপদেশমূলক কথা বলে জিনগুলো, বিশেষ করে ওই জিনটা আর কি। এরপর সেগুলো ভ্যানিশ হয়ে যায় স্বপ্নের মধ্যে। সকালবেলা সোনু মোল্লা ঘুম থেকে যখন ওঠে তখন রাতের বেলা দেখায় স্বপ্নের কথা, সে মনে পড়ে তারপর স্ত্রীকে স্বপ্নের বিষয়টি খুলে বলে। তারপর আগের মতো করে স্বাভাবিক দিনের মতো তার দৈনন্দিন কাজগুলো চলতে থাকে। এর মাঝে যদিও সে মাঝে মাঝে ওই জিনগুলোকে স্বপ্নের মধ্যে কয়েকবার দেখেছিল, তবে এই ঘটনাটি সোনু মোল্লা তার স্ত্রীকে শুধু শেয়ার করেছিল, এছাড়া আর কাউকে তারা শেয়ার করেনি। এরপর প্রায় 7.5 মাস পর একদিন রাত্রে যখন সোনু মোল্লা প্রতি রাতের মতো স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েছিল, তখন স্বপ্নে ওই জিনগুলোকে আবার সে দেখতে পায়। এরপর জিনগুলো জানায় আর মাত্র 28 দিন পর মাঘী পূর্ণিমার রাত, সেই রাত্রেই সোনু মোল্লাকে আগের বলা কথা অনুযায়ী কাজ করতে হবে। তারপর থেকে সোনু মোল্লা শুধু মাঘী পূর্ণিমার সেই রাতের জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে এই অপেক্ষার প্রহর শেষ হয়ে সেই কাঙ্ক্ষিত রাত্রি চলে আসে। এই দিনটি আসার আগেই সোনু মোল্লা বিভিন্ন সময় বিভিন্নভাবেই এই 13টি কালো মোরগ জোগাড় করে রেখেছিল। মাঘী পূর্ণিমার রাতে সোনু মোল্লা তার সকল কাজ আগেভাগেই শেষ করে গভীর রাতের জন্য অপেক্ষা করতে থাকে। রাতে সকলে ঘুমিয়ে গেল, সোনু মোল্লা ও তার স্ত্রী আর ঘুমায় না। রাত কিছুটা গভীর হলে তার জোগাড় করে রাখা 13টি কালো মোরগ বেঁধে হাতে নিয়ে সোনু মোল্লা তার স্ত্রীকে ঘরে থাকতে বলে বাড়ির বাইরে বের হয়ে আসে। ঘর থেকে বের হওয়ার সময় একটি ধারালো দা সাথে করে নিয়ে এসেছিল। এরপর সে তাদের বাড়ির আঙিনায় বড় জাম গাছটির নিচে চলে যায়। তখন মনে খানিকটা ভয় নিয়েই সোনু মোল্লা সেই জিনগুলোর পূর্বের কথা মোতাবেক কাজ শুরু করে দেয়। তার হাতে থাকা এই দাটি দিয়ে একে একে মোরগগুলোকে জবাই করতে থাকে। এভাবে 13টি মোরগ জবাই দেওয়া হয়ে গেলে ওই জায়গাটি থেকে ফেরার জন্য যখন রওনা দেবে বলে যেই না ঘুরেছে, তখনই তার কাছে মনে হয় পেছনে জন্তু জানোয়ার হুড়োহুড়ি করলে যেরকম শব্দ হয় না, ওই রকম শব্দ মনে হচ্ছে এগুলোকে খাওয়া শুরু করে দিয়েছে কেউ। তবে ভয় পেল সে এটা দেখার জন্য পেছন দিকে তাকায় না। সে তৎক্ষণাৎ দ্রুত ঘরে গিয়ে শুয়ে পড়ে। ঘরে এসে সোনু মোল্লা একটু নিজেকে শান্ত করে তার স্ত্রীকে সাথে নিয়ে সেই কলসটি ঘরের সিলিং থেকে নিচে নামিয়ে আনে, কিন্তু তারা সেখানে কোনো কিছু দেখতে পায় না। এতে তারা অনেক হতাশ হয়ে পড়ে। এরপর সেই কলসটি আগের জায়গায় রেখে স্বামী স্ত্রী শুয়ে পড়েছে আর কি। এভাবে কতক্ষণ সে ঘুমিয়েছে ঠিক করে জানা নাই, তবে ঘুমের মধ্যে স্বপ্নে ওই অবয়বগুলো আসে। ওই অবয়বের মধ্যে একটি অবয়ব শুধু কথা বলতো। সেই অবয়বটির নির্দেশনা অনুযায়ী হন্তদন্ত হয়ে সোনু মোল্লা ঘুম থেকে উঠে পড়ে। অবয়বটি সোনু মোল্লাকে বলে দেয় যে, সোনু মোল্লা, এখন সময় হয়েছে, কলসটি বের করে দেখ তাতে কিছু পাওয়া যায় কিনা। সংক্ষিপ্ত এই স্বপ্নটি দেখে সোনু মোল্লা ঘুম থেকে তো উঠেছে, তার স্ত্রীকে ডাক দেয় আর নির্দেশনাটি
তার স্ত্রীকে জানায়। এরপর তার স্ত্রী এবং সোনু মোল্লা মিলে ওই কলসটি আবার উপর থেকে নিচে নামায়। এবার নামানোর সময় দেখতে পায় এবং অনুভব করে সত্যি কলসটি এবার বেশ ভারী মনে হচ্ছে। আর নামানোর পর দেখতে পায় এই কলসের ভেতরে স্বর্ণের অগণিত মোহর আর মোহর চকচক করছে। এই বিষয়টি প্রথমবার দেখতে পেরে সোনু মোল্লা ও তার স্ত্রী খুশিতে একরকম পাগল হয়ে যায়। এরপর তারা একটু স্বাভাবিক হয়ে কলসটিকে আরো নিরাপদ জায়গায় লুকিয়ে রাখতে চায়, কিন্তু তাদের বাড়িতে কলসটি লুকানোর মতো তেমন কোনো আসবাবপত্র ছিল না। তাই সেই রাতে কলসটি তাদের খাটের নিচে গর্ত করে পুঁতে রাখে এবং সকালের ভোরের আলোর জন্য অপেক্ষায় থাকে। এর বেশ কিছুক্ষণ পর ফজরের আজান হয়ে গেলে সোনু মোল্লা সেই কলসটির ভেতরের মোহরগুলো থেকে একটি মোহর নিয়ে দূরে একটি বাজারে যাওয়ার জন্য রওনা দেয়। রওনা দেওয়ার আগে তার স্ত্রীকে বলে যায় কলসটিকে যেন দেখে রাখে, কারো চোখ যেন এতে না পড়ে। সোনু মোল্লা হেঁটে হেঁটে তাদের গ্রাম থেকে আরো 4-5 গ্রাম পরের একটি বাজারের স্বর্ণকারের দোকানে যায়। দুপুর নাগাদ চলে যায় আর কি সেখানে। তো সেখানে যাওয়ার পর তার সাথে নিয়ে আসা মোহরটি পরীক্ষা করাতে বাজারের একটি স্বর্ণকারের দোকানে আর কি যায়। স্বর্ণকারের দোকানে যাওয়ার পর সোনু মোল্লা একজন স্বর্ণকারকে মোহরটি দেখায়। তো স্বর্ণকার সেই লোকটি বলে যে ভাই, আমি এই দোকানের একজন সাধারণ কর্মচারী, এসব জিনিস বেচা কেনা তো আমি করি না, আমি খালি পরীক্ষা করে দিতে পারবো। এই কাজগুলো আমাদের দোকানের মহাজন উনি নিজেই করে থাকেন। মহাজন তার প্রয়োজনে একটু বাইরে গেছেন, আমি তাকে খবর পাঠানোর ব্যবস্থা করছি, আপনি ধৈর্য নিয়ে বসেন, আমি জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করে দেখি জিনিসটা কি। কিছুক্ষণ ধরে মোহরটি পরীক্ষা নিরীক্ষার পর স্বর্ণকার জানায় এই মোহরটি একদম অরিজিনাল স্বর্ণের একটি মোহর, এর ভিতরে কোনো খাদ নাই। এরপর মোহরটি সোনু মোল্লার হাতে তুলে দেয় এবং মোহরটি নিজের মুঠিতে রেখে সোনু মোল্লা মহাজনের জন্য অপেক্ষা করতে থাকে। এর কিছুক্ষণ পরেই স্বর্ণের দোকানের মালিকটি দোকানে আসে। দোকানে আসার সাথে সাথে দোকানের সেই স্বর্ণকার কর্মচারী দোকানের মালিককে ডাক দিয়ে এক পাশে নিয়ে যায়। এরপর তারা কিছু কথা বলা বলি করে। এরপর দোকানের মালিক সোনু মোল্লাকে বলে যে ভাই, আমি তো দীর্ঘদিন যাবত এই দোকানটি চালাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে এরকম খাঁটি স্বর্ণ আজ অবধি কারো কাছে দেখি নাই। সত্যি করে বলেন তো এই মোহরটি আপনি কোথায় পেয়েছেন? তখন সোনু মোল্লা বাধ্য হয়েই মিথ্যার আশ্রয় নেয়। সোনু মোল্লা বলে যে ভাই, এই মোহরটি আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি। শুধু এই একটা মোহর যে আছে বিষয়টা এরকম না, এরকম আরো বেশ কয়েকটি মোহর আমার কাছে আছে। মোহরগুলো বিক্রি করা নিষেধ ছিল, আমার পূর্বপুরুষরা খুব কষ্ট করে এগুলো সংরক্ষণ করেছে। কিন্তু আমার পরিবার অনেক বড়, সেখানে খানেওয়ালার সংখ্যা অনেক বেশি, প্রচুর খরচ হয়, জমি বর্গাও এখন খুব একটা পাচ্ছি না, ফসলও ভালো হচ্ছে না, এখন আমি কি করব বলেন? জীবন বাঁচানোর তাগিদেই পূর্বপুরুষদের রক্ষা করা এই মোহর এখন বিক্রি করতে নিয়ে আসছি, এটাই হচ্ছে আমার বিক্রির কারণ। এ সমস্ত কথা শুনে ওই দোকানের মালিক কোনো সন্দেহ করে না। দোকানের মালিক বলল যে ভাই, আমি আপনাকে এটার ন্যায্য মূল্যই দেব, আপনার চিন্তা করতে হবে না, কিন্তু আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ আছে, সেটা হচ্ছে যদি সামনে এরকম আরো মোহর বিক্রি করেন আমার কাছে বিক্রি করবেন, এটা আপনার কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, তাহলে আমারও ভালো হবে, আপনারও ভালো হবে। আমার ভালো হবে এইটাই যে আমি আরো দূরে নিয়ে গিয়ে কিছুটা বেশি দামে বিক্রি করতে পারবো, যেটা আপনি পারবেন না, কারণ অনেক বড় বড় জহুরির সাথে আমার পরিচয় আছে, তারা এটার মূল্য আরো বেশি দেবে, এতে করে আপনারও লাভ আমারও লাভ, আমার কথা একটু ভাইবেন। তখন সোনু মোল্লা বলেন যে ঠিক আছে, আপনার কাছে আমি দেব। এরপর সোনু মোল্লা সেই দোকানদার মালিককে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, এই মোহরটি বিক্রি করলে আমাকে কত টাকা দিবেন? তখন ওই যে দোকানদার উনি ওই মোহরটি ওজন করে সেই সময় মানে ওই ব্রিটিশ পিরিয়ডের 100 টাকারও বেশি, ঠিক কত টাকা পরিপূর্ণভাবে নির্দিষ্ট করে বলা যায় না, তবে 100 টাকার উপরে ছিল সেটা, এটা দিয়েছিল, যেটা ওই জামানায় অনেক টাকা ছিল। তখন কিন্তু 1 আনা 2 আনা দিয়েও জমি কিনতে পাওয়া যেত, সেখানে 100 টাকার উপরে, মানে ওই সময়ের প্রেক্ষাপটে। ওই সময় তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল, ওই সময় যেই মুদ্রাগুলো চালু ছিল, আমি ওই হিসাবেই বলছি, ওই হিসাবে আমি টাকা শব্দটা ব্যবহার করছি প্রিয় লিসেনার্স। তো ওই সময় আর কি এরকম অর্থে বিক্রি করা হয়েছিল। তো চলে আসার সময় সোনু মোল্লা সেই দোকানের মালিককে কথা দিয়ে তো এসেছিল যে যদি আবার কখনো মোহরগুলো বিক্রি করার প্রয়োজন হয় তাহলে এই দোকানে এসে সে বিক্রি করবে। এরপর সোনু মোল্লা বিদায় পর্ব শেষ করে চলে আসে। মোহরটি বিক্রি করে যা টাকা পেয়েছিল তা থেকে কিছু টাকা দিয়ে বাড়ির সকলের জন্য নতুন পোশাক আশাক সহ বাজারঘাট করে নিয়ে সোনু মোল্লা বাড়িতে চলেও আসে। যদিও বাড়িতে আসার পর বাড়ির সবাই তাকে বলতে থাকে, এত কিছু আনার জন্য এত টাকা তুমি কোথায় পেয়েছো? তখন সোনু মোল্লা একটা মিথ্যা ঘটনা বলে আর কি, যে
একটা বর্গা চাষ করতে হবে, বড় একটা জমি পাইছি, তো ওই জমিতে বেশ কিছু কাজ করতে হবে, জমির মালিক আমাকে কিছু টাকা দিয়েছে, এগুলা দিয়ে করছি, মানে এরকম কিছু একটা কথা আর কি বলেছে। বাড়ির সবাই সেটা বিশ্বাসও করে, কেন এরকম অনেকে দেয়, এই জন্য সবাই বিশ্বাস করেছে। তারপর থেকে এভাবে অনেকবার অনেকভাবে সেই কলসের মোহরগুলো সেই দোকানে গিয়েছে, বিক্রি করেছে। একটা পর্যায়ে আরো বেশ কিছু দোকানে পরবর্তীতে, মানে এটা তো দীর্ঘ সময় ধরে হয়েছে, আরো কিছু দোকানের সাথে পরিচয় হয়েছে, তারপরে সেখানে বিক্রি করেছে, বড় বড় বাজারে গিয়েছে। এক জায়গায় বেশি বিক্রি করলে, কারণ হচ্ছে ওই দোকানে তো বলেছে তার কাছে মাত্র কয়েকটা মোহর আছে, এই কলস ভর্তি মোহর আছে এটা তো সে বলে নাই। এখন একের পর এক অনেক মোহর যদি তার কাছে বিক্রি করতে থাকে, তখন ওই লোকটাও তো সন্দেহ করবে, একটা ঝামেলা হতে পারে। এই জন্য বেশ কিছু মোহর তার কাছে বিক্রি করেছে, তার দোকানের অবস্থাও কিন্তু ভালো হয়ে গিয়েছিল আর কি। এরপরে উনি অন্য অন্য দোকানে, আসলে দূরে দূরে একজন একজনকে চেনে না এমন জায়গাতে, এমন দোকানে সে বিক্রি করেছিল আর কি। এইভাবে পুরো পরিবারের আর্থিক অবস্থার অনেক উন্নতি হয় আল্লাহর রহমতে। ধীরে ধীরে এই ঘটনাটি বাড়ির কিছু কিছু সদস্যরা কিন্তু জানতে পারে আর কি, কোনোভাবে না কোনোভাবে তো জানতে পেরেছে একই বাড়ির লোকজন। তবে তারা কিন্তু এই বিষয়গুলো অন্য কারোর সাথে শেয়ার করে না, মানে বাইরে কারোর সাথে স্বাভাবিকভাবে তারা কেউ শেয়ার করে না। মোহর বিক্রির অর্থ দিয়ে অল্প কয়েক বছরের মধ্যেই অনেক জায়গা সম্পত্তির মালিকও তারা হয়ে যায়। ওই মোল্লা বাড়িতে নতুন দালান কোঠা তুলে ফেলে তারা, সব ভাইদেরকে প্রতিষ্ঠিত করে দিয়েছিল এই সোনু মোল্লা। এরই মাঝে যখন প্রথমবার জিনগুলো সোনু মোল্লার শরীর দখল করেছিল, তখন একদিন সোনু মোল্লার পিঠে একটি ফোড়ার মতো কিছু একটা ভেসে উঠতে দেখা যায়। এর কিছুদিনের মধ্যে সেটি শুকিয়ে বৃত্তের মতো একটা গোল দাগ তার পিঠে বসে যায়। এইভাবে আরো 13টি, মানে মোট 12টা আর কি, মোট 13টা, এরপর আরো 12টা, মানে মোট 13টা এরকম দাগ তার পিঠে হয়ে যায়। এরপর কেটে যায় 30 বছরেরও বেশি সময়। ততদিনে সোনু মোল্লার নিজ ঘরেও কিন্তু আরো বেশ কয়েকজন সন্তানাদির জন্ম হয়েছে, তারাও বড় হয়ে গেছে। দ্বিতীয় সন্তানটি ছিল একটি পুত্র সন্তান। এত বছর পরেও তখনও কিন্তু সে নিয়মিত জিনগুলোকে ওই যে মাঘী পূর্ণিমার যেই রাতটা, ওই রাত্রে জিনগুলোর পরামর্শ অনুযায়ী কিছু প্রাণী জবাই করে দিত। আর স্বপ্নের মধ্যে মাঝে মাঝে জিনগুলোর সাথে কথা হতো, জাস্ট এতটুকুই। কখনো কখনো চলার পথে, বিশেষ কখনো মানে কোনো সময় আর কি, সরাসরি দেখা দিত। আর কথা বলতো শুধু এই 13টার মধ্যে সবচেয়ে শক্তিশালী উঁচু গোত্রের জিন। তো এরকম একবার সরাসরি দেখা দিয়ে ওই উঁচু গোত্রের যে শক্তিশালী জিনটা সোনু মোল্লাকে বলে যে, সোনু মোল্লা, তোকে আজকে কিছু কথা জানাতে আমাদেরও খারাপ লাগছে। তুই আমাদেরকে মুক্ত করেছিলি, তোর কাছে আমরা কৃতজ্ঞ। জানি না কতটুকু তোকে দিতে পেরেছি, আরো দেওয়ার ইচ্ছা আমাদের ছিল, কিন্তু আমাদের এখনো সেই শক্তি হয়ে ওঠেনি। আমাদের জায়গায় যদি অন্য পিশাচ শ্রেণীর জিনেরা থাকতো, তবে এর বিনিময়ে তোর পরিবারের কোনো সদস্যদেরকে নিয়ে যেত, কিন্তু আমরা এরকম না। কিন্তু আজকে কিছু কথা না জানালেই না, আমাদের বলতে খুব কষ্ট লাগছে, কারণ তোর সাথে এতদিন ছিলাম, তোর প্রতি একটা মায়া লেগে গেছে, কিন্তু নিয়ম অনুযায়ী আমাদেরকে কিছু কাজ করতেই হবে। তোর তো বয়স হয়ে গেছে, তোর কি মনে আছে যে প্রথমবার আমরা তোকে কি শর্ত দিয়েছিলাম? এত বছর আগের কথা সোনু মোল্লার আসলে মনে ছিল না, তাই পুনরায় সেই শর্তের কথাটি ওই জিনদেরকে আবার জানাতে বলে। তখন ওই জিনটা বলতে থাকে যে, মনে না থাকাটাই স্বাভাবিক রে, শর্তের কথাটি হচ্ছে এটাই যে, কথা ছিল একটা সময় এসে তোর বড় ছেলে, মানে সন্তানদের মধ্যে যে বড় ছেলে হবে, তাদের সাথে আমাদের থাকার ব্যবস্থা করে দিবি, যেভাবে এতদিন তোর সাথে আমরা ছিলাম। তুই বল, এতদিন কি তোর বড় ধরনের কোনো ক্ষতি আমরা করেছি? সুতরাং তোর ওই ছেলেরও ক্ষতি হবে না, তবে নিয়ম অনুযায়ী এটা করতেই হবে, তা না হলে আমাদেরও ক্ষতি হবে। আর তোর তো বয়স হয়ে গেছে, এই জন্য আমরা চাই তুই তোর সন্তানদের কাছে আমাদেরকে হস্তান্তর কর, এই দায়িত্ব তার কাছে হস্তান্তর কর। তোর সময় শেষের দিকে এই কাজটা তোকে করতেই হবে। সোনু মোল্লা চিন্তা করে, আসলেই তো আমার তো বয়স হয়ে গেছে, বয়স 70-এর উপরে হয়ে গেছে, এখন তো আগের মতো কাজ করতে পারি না, আর এদের দ্বারা তো আমার তেমন কোনো ক্ষতি হয় নাই, উপকারই হয়েছে।
সুতরাং আমার ছেলেরও কোনো ক্ষতি হবে না। তাই সে সাগ্রহেই জিনদের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং কি করণীয় সেটাও জানতে চায়। তখন ওই জিনটা বলে ওঠে যে আর মাত্র 3 দিন পরেই মাঘী পূর্ণিমার রাত, এই রাত্রে কাজটি করতে হবে। গভীর রাতে তোর ছেলেকে সাথে নিয়ে এই জাম গাছটির নিচে আসবি, আর আসার সময় ওই যে আগের মতো যেটা প্রথম মাঘী পূর্ণিমার রাত্রে হয়েছিল 13টি কালো মোরগ নিয়ে আসবি। এরপর তোর ছেলেকে দিয়ে সেই মোরগগুলো জবাই করাবি। আর তোর কোনো কাজ নাই, এটাই কাজ। এরপর যা করার সেটা আমরা নিজেরাই করে নেব। একথা শোনার পর সোনু মোল্লা এই কাজটি পালন করবে বলে তাদেরকে কথা দেয়। এরপর সেই রাতের মতো জিনগুলো সোনু মোল্লার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আর জিনগুলোকে যে তার ছেলের অধীনে অর্থাৎ তার নানার বাবাকে দিয়ে যেতে হবে, এটি তার ছেলেকে কিন্তু এর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এরপর স্বাভাবিকভাবেই 3 দিন পার হয়ে যায়, চলে আসে সেই নির্দিষ্ট দিনক্ষণ যেদিন এই 13টি জিনকে সোনু মোল্লা তার ছেলের হাতে হস্তান্তর করে দেবে। পূর্ণিমার সেই গভীর নির্জন রাতে সোনু মোল্লা তার ছেলেকে নিয়ে জিনগুলোর কথা মতো সেই সব নিয়মকানুনগুলো শেষ করে। আর এটির মাধ্যমেই কলসটির মালিকানা বদল হয়ে যায়। এই কলসটির মালিক এখন সোনু মোল্লার ছেলে। সোনু মোল্লা তার বড় ছেলেকে অর্থাৎ নানার বাবাকে সব বিষয় আশায় জানিয়ে দেয়। আর এরপর থেকেই সকল দায়িত্ব নিপুণভাবে নানার বাবা পালন করতে থাকে। সোনু মোল্লার বড় ছেলে তার বাবার সকল কাজগুলো অনুকরণ করতে থাকে। এরপর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। সোনু মোল্লা প্রকৃতির নিয়মে স্বাভাবিকভাবেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যুবরণ করেন। নানার বাবার নামটি ছিল হাশেম মোল্লা। হাশেম মোল্লা যখন বাবার কাছ থেকে এই কলসটির ভার পেয়েছিলেন তখন উনি সবেমাত্র বিয়ে করেছেন আর কি। হাশেম মোল্লার অধীনে জিনগুলো আসার পর কিছুদিনের মধ্যে সোনু মোল্লার মতো তার শরীরের পিঠের অংশ যেটা, এর মাঝখানে 13টি দাগ বসে গিয়েছিল। হাশেম মোল্লার জীবনের বিস্তারিত বর্ণনা দেওয়ার আসলে প্রয়োজন নাই, কারণ হাশেম মোল্লার বয়সকালে তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা নাই। তবে একটি ঘটনা শুধু ঘটেছিল, এছাড়া স্বাভাবিকভাবে উনি ওনার জীবন পার করেছেন। মালিকানা পরিবর্তন হওয়ার বেশ অনেক বছরের মধ্যে সোনু মোল্লা সহ ওই মোল্লা পরিবারের অনেকেই কিন্তু বয়স হয়ে মারা গিয়েছিলেন। সোনু মোল্লার যে 2 মা তারাও বয়স হয়ে মারা গিয়েছিলেন। কোনো প্যারানর্মাল কোনো কারণে মারা গিয়েছিলেন এমনটা কিন্তু জানা যায় না, ভয় পেয়ে মারা গিয়েছে এমনটাও না, স্বাভাবিকভাবেই 8-10টা মানুষ যেভাবে মারা যায় ওভাবেই মারা গিয়েছিল। ততদিনে 4 কন্যা সন্তানের পর এই হাশেম মোল্লার ঘর আলো করে একটি পুত্র সন্তান জন্মলাভ করেছে। সে সময়ও কোনো রকম সমস্যা ছাড়া হাশেম মোল্লা তার বাবার মতো করে সেই কলসির বহরগুলো ব্যবহার করে যাচ্ছিল। এখন কথা হলো হাশেম মোল্লার সাথে কি হয়েছিল। অলৌকিকভাবে মোল্লা পরিবারের আর্থিক অবস্থার উন্নতি দেখে মহল্লার লোকজন তো এই গোপন বিষয়টি নিয়ে কানাঘুষা করে। কি রহস্য সেটা উদ্ঘাটনের জন্য মরিয়া হয়ে পড়ে। তবে এই পরিবার তারা কিন্তু জানতো যে এই ব্যাপারগুলো যদি বাইরের মানুষের কাছে যায় তাহলে ক্ষতি হতে পারে। পরিবারের লোকজন একে একে বেশ কিছু লোকজন জানলেও তারা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আসলে কারোর সাথে শেয়ার করতেন না। তবে আশেপাশের লোকজন তো তারা তো কিছুটা তো আন্দাজ করতেই পারে। তো সেই রকমের একজন ব্যক্তি এই বিষয়টি জানতে পারে কোনোভাবে, সে বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে জানতে পারে আসল ঘটনাটা বলতে যে এরকম একটি কলস আছে, জাস্ট খালি এতটুকু জানতে পারে, এর সাথে কোন জিনের সম্পর্ক এগুলো জানে না আর কি। তো একদিন রাতে হাশেম মোল্লা ও তার স্ত্রী যখন তাদের সন্তানাদি নিয়ে নিদ্রায় বিভোর অবস্থায় ছিল তখন ওই ব্যক্তিটা লুকিয়ে লুকিয়ে হাশেম মোল্লার ঘরে প্রবেশ করে কোনো না কোনোভাবে ওই কলসটা চুরি করে নিয়ে পালিয়ে যায়। হাশেম মোল্লার অভ্যাস ছিল প্রতিদিন সকালে উঠেই প্রথমে সেই কলসের কাছে যাওয়া। তেমনি করে পরের দিন সকালবেলা হাশেম মোল্লা যখন তার এই কলসের কাছে যায় আর সেটিকে সে দেখতে পান না তখন তো পাগলের মতো হয়ে গেছে। এই কলসের বিষয়টা কিন্তু খুব গোপনীয় ছিল, তাই উনি তো কাউকে জানাতেও পারছিলেন না। সারাদিন অনেকভাবে অনেক চেষ্টা করেও কলসের আর কোনো হদিস পাওয়া গেল না। বুঝতে পারলেন যে কোনো একটা খারাপ লোকের পাল্লায় পড়েছে। নিরুপায় হয়ে তারপর সেই রাত্রেই হাশেম মোল্লা সেই 13টি জিনকে আহ্বান করে ওই জাম গাছের নিচে গিয়ে। হাশেম মোল্লার ডাকে সাড়া দিয়ে তারা আসে, সমস্ত বিষয় খুলে বলে। সবকিছু শোনার পর ওই যে সবচেয়ে শক্তিশালী যে জিনটা সে খুব যে রেগে গেছে বিষয়টা এরকম না, তবে কিছুটা রেগে যায় আর কি। তখন ওই হাশেম মোল্লাকে বলতে থাকে, যারে হাশেম, তোর বাবার অধীনস্থ ছিলাম অনেক বছর, তোর বাবা খুব ভালো মানুষ ছিল,
তোর বাবা সারা জীবনে কখনো বলতে পারবে না যে তোর বাবাকে আমরা কখনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলছি, বা তোর বাবা আমাদেরকে কখনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। এইরকম পরিস্থিতি আগে কখনোই হয় নাই। তোর কি উচিত ছিল না আরো সতর্ক হয়ে এই কলসটা নিরাপত্তা দেয়া? তুই তো ব্যর্থ হয়েছিস, আর এটা তোরই ব্যর্থতা, কারণ এইটা পরিপূর্ণ দায় দায়িত্ব তোর, আমাদেরও না। আর যেহেতু প্রথমবার এই বিষয়টা হয়ে গেছে, আমরা এই কলসটি ফিরে আনার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। তবে কতটুকু পারবো জানি না, কারণ এগুলো যার হাতে একবার চলে যায় তার ইচ্ছা ছাড়া এটা আনা খুব কষ্ট। তবে আমরা আমাদের জায়গা থেকে কোনো ত্রুটি রাখবো না। তবে একটা বিষয় ভালো করে শুনে রাখ, আমরা এই সমস্ত বিষয়ে শুধু একবারই সাহায্য করতে পারি, এরপর এই সাহায্যের কিন্তু পুনরাবৃত্তি হবে না, সেটা সম্ভব না। আর এরপর আমরা চাইলেও তোকে সাহায্য করতে পারবো না, চিরতরে এই জিনিসটা হাতছাড়া হয়ে যাবে। তুইও বিপদে পড়বি, আমাদেরকেও বিপদে ফেলবি। যা, বাড়ি যা, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। এরপর হাশেম মোল্লা তার দায়িত্ব অবহেলার জন্য তাদের কাছে দুহাত জোর করে ক্ষমা চায়। এরকম ভুল সে দ্বিতীয়বার ঘটাবে না সেটার প্রতিশ্রুতি দেয়। জিনগুলো হাশেম মোল্লাকে চিন্তামুক্ত থাকতে বলে এবং বলে দেয় কিছুদিনের মধ্যেই কলসটি যে নিছে সে নিজে এসে দিয়ে যাবে, আর এর জন্য তোর কিছু করতে হবে না, যা করার আমরাই করবো, যা। জিনদের সাথে কথা বলার পর 9 দিন কেটে যায়, এই বিষয়ের কোনো সুরাহা হয় না। 10ম দিনের মাথায় দুপুরবেলা হাশেম মোল্লাকে অবাক করে দিয়ে এক অপরিচিত না, মানে এলাকার পরিচিত একজন লোক একটি পাটের বস্তার ভেতরে করে এই কলসটি নিয়ে তার বাড়িতে এসে উপস্থিত হয়। হাশেম মোল্লা কিছু বলার আগেই সেই লোকটি বলতে থাকে যে সে নিজেই এই কলসটি চুরি করেছিল। আবার সে নিজে এসে এই কলসটি হাশেম মোল্লার হাতে ফিরিয়ে দিয়ে গেল, আর হাশেম মোল্লার হাত পা ধরে ক্ষমা চাইতে থাকে এবং আরো বলতে থাকে যে আমাকে ক্ষমা করে দিন জনাব, আমি লোভের বশে আপনার এই জিনিসটা চুরি করে নিয়ে গেছিলাম, আমার বড় একটি অন্যায় হয়ে গেছে, এটার দ্বারা তো আমি কোনো উপকৃত হই নাই, বরং আমার অনেক বড় একটা সর্বনাশ হয়ে গিয়েছে। সেই লোকটি এই ধরনের কথা বলতে থাকে এবং কান্নাকাটি করতে থাকে। এর প্রেক্ষিতে হাশেম মোল্লা জানতে চান যে আসলে ঘটনাটা কি হয়েছে, জানতে চান কেনই বা তুমি এটা চুরি করলা, আর কেনই বা নিজে এসে ফেরত দিয়ে যাচ্ছ। তখন ওই লোকটি বলতে থাকে একটি ঘটনা, বলতে থাকে হাশেম ভাই, আপনি তো জানেন আমি অতি দরিদ্র একজন মানুষ, আমার পরিবার নিয়ে চলতে খুব কষ্ট হয়ে যায়, তাই আমি সবসময় চাইতাম কিভাবে নিজের আর্থিক অবস্থার উন্নতি করা যায়। আপনাদের এই গুপ্ত ধনটির কথা এলাকার অনেক মানুষ টুকটাক জানে, কানাঘুষা করে, আমিও এই বিষয়ে টুকটাক শুনেছিলাম। একবার আপনার চাচাতো ভাইয়ের মুখে এই কলসটির সম্পর্কে বিস্তারিত শুনেছিলাম, আর তখনই লোভে পড়ে ভেবেছিলাম যদি এই কলসটি আমি নিজের করে নিতে পারি তাহলে আমিও রাতারাতি বড়লোক হয়ে যাব। সেরকম চিন্তাভাবনা থেকেই আরও অনেকের কাছ থেকে খুঁটিনাটি তথ্য নিয়ে কলসটি চুরি করার পরিকল্পনা করি এবং তা বাস্তবায়নও করে ফেলি। এই কলসটি নিয়ে যখন বাড়িতে গেলাম তখন এর ভেতরে হাত ঢুকিয়ে কিছুই খুঁজে পেলাম না, আর তাই তখন ভাবলাম 2-1 দিন অপেক্ষা করলে হয়তো বা কিছু পাওয়া যাবে। এরপরে 2 দিনে আমার সাথে তেমন কোনো খারাপ বিষয় ঘটল না, কিন্তু 2 দিন পর যখন আমি ঘুমিয়েছিলাম তখন একটি স্বপ্ন আমি দেখি। স্বপ্নে ঝাপসাভাবে দেখতে পাই অনেকগুলো মানুষের মতো অবয়ব আমাকে এই কলসটি ফিরিয়ে দেওয়ার জন্য বলেছে। তা দেখে স্বপ্নের মাঝেই আমি তাদেরকে মানা করে দেই যে কলসটি আমি ফিরিয়ে দেব না। তখন সেই অবয়বগুলো আমাকে বলতে থাকে যে এর পরিণাম কিন্তু ভালো হবে না। প্রথম রাতে এতটুকু দেখেই ঘুমের মাঝে স্বপ্নটি বিলীন হয়ে যায়। এরপর থেকে প্রতি রাত্রেই সেগুলো আমার স্বপ্নে এসে আমাকে নানাভাবে ভয় দেখাতে থাকে। শেষবার স্বপ্নটি দেখেছিলাম গতকাল রাত্রে, যখন তারা আমাকে বলেছিল কালকের মধ্যে যদি এই কলসটি না ফিরিয়ে দেই তাহলে তারা নাকি আমার মূল্যবান একটি সম্পদ ছিনিয়ে নেবে। আমি এই বিষয়টিকেও তেমন একটা পাত্তা দেইনি, ভেবেছিলাম আমার মতো নাদান গরিব মানুষের মূল্যবান সম্পত্তি বলতে কিছুই নাই, কি নেবে, আমার এই ভিটামাটি ছাড়া তো কিছুই নাই, এটা জিনেরা কিভাবে নেবে, নিলই বা, আর কি নেবে, আর তো কিছু নাই। কিন্তু আমার এই ভাবনাটাই আমার জীবনের বড় একটা ক্ষতি ডেকে আনে, এমন ক্ষতি ডেকে আনে যা আমি কল্পনাও করতে পারি নাই। আমার 2টি সন্তান ছিল। আজকে সকালে আমি যখন কাজে বেরোচ্ছিলাম তখন আমার বড় মেয়েকে উঠোনে খেলা করতে দেখেছিলাম। এরপর আমি আমার কাজে চলে যাই। আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকায় একটি ইটের ভাটায় কাজ করি আমি।
আজকে কাজে যাওয়ার পর ঘন্টাখানেক কাজ করেছি, এমন সময় আমার এক ছোট ভাই দৌড়ে এসে সেই ইটভাটায় আমাকে একটি মর্মান্তিক খবর দেয়। শেষ আমাকে জানায় যে আমার মেয়েকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তাড়াতাড়ি যেন তার সাথে বাড়িতে ফেরত যাই। এরপর আমি ইটভাটার যিনি দায়িত্বে ছিলেন তার সাথে কথা বলে ছুটি নিয়ে দৌড়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসেই দেখতে পাই উঠোনের মাঝে কর্দমাক্ত অবস্থা আমার মেয়েকে শুইয়ে রাখা হয়েছে। এরপর আমাকে জানানো হয় আমার মেয়েকে পাশের পুকুর ঘাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করে আনা হয়েছে। যখন আমার মেয়েটি হারিয়ে গিয়েছিল তখন এই বিষয়টি জানাজানি হলে অনেক লোকজন মিলে খোঁজাখুঁজির এক পর্যায়ে সেই পুকুরে কিছু মানুষ ডুব দিয়ে খোঁজাখুঁজি করলে আমার নিষ্পাপ মেয়েটিকে কাদায় পোতা অবস্থায় পায়। আমি জানি এই সম্পূর্ণ ঘটনার জন্য আমি নিজেই দায়ী। তারা আমাকে বলেছিল, কিন্তু আমি এই কথার অর্থ বুঝতে পারিনি, তাই আজ আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। আর কোনো ক্ষতি হওয়ার আগেই বাড়িতে মৃত মেয়ের লাশ ফেলে রেখেই আপনার কলসটি আমি ফেরত দিতে আসছি। আমি ফেরত দিয়ে গিয়ে তারপর আমার মেয়ের দাফন কাফন করব। এই সম্পূর্ণ ঘটনাটি শুনে হাশেম মোল্লা নিজে অনেক কষ্ট পায়। এরপর সেই লোকটির হাতে বেশ কিছু টাকা দিয়ে দেন মেয়েটির দাফন কাফন করার জন্য। আর এভাবে যেন কখনো ওই লোকটি লোভ না করে সেটি উনি বলে দেন। তারপর সেই লোকটি চলে যাওয়ার সময় হাশেম মোল্লা ডাক দিয়ে বলে দেন, এই ঘটনার পেছনে কি বিষয় জড়িত রয়েছে তা যেন ওই লোকটা কাউকে না বলে। লোকটি কাউকে জানাবে না বলেও চলে যায়। এরপর সেই কলসটির মোহরগুলো ফেরত আসে। আর তারপর হাশেম মোল্লার সাথে আর কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। আগের মতো করে স্বাভাবিকভাবে হাশেম মোল্লা আবার সেই কলসটির মোহর ব্যবহার করতে থাকে। এরপর হাশেম মোল্লার ঘরে নানা সহ আরও বেশ কয়েকজন সন্তানাদির জন্ম হয় আর কি। সময়ের ব্যবধানে নিয়ম অনুযায়ী সময় চলে আসে মোল্লা পরিবারের বড় ছেলে সন্তানের হাতে এই কলসটির দায়িত্ব তুলে দেওয়ার। তারপর আগের মতো করেই হাশেম মোল্লার বড় সন্তান অর্থাৎ নানার বড় ভাইয়ের কাঁধে এই কলসটির দায়িত্ব তুলে দেওয়া হয়। এখন শুরু করব হাশেম মোল্লার বড় সন্তান অর্থাৎ বড় নানার সাথে কি ঘটেছিল। বড় নানার নামটি ছিল হক মোল্লা। বংশ পরম্পরায় যখন বড় নানা এই কলসটির মালিকানা পেয়েছিলেন তখন ওনার বয়স ছিল 26-27 বছর। তখন তার ঘরে কোনো সন্তানাদি জন্মলাভ করেন নাই। এরপর হক মোল্লা তার বাবা অর্থাৎ হাশেম মোল্লার মতো করে নির্দিষ্ট নিয়মকানুন পালন করতে থাকেন। তারপরে কিছু বছরের মধ্যে হক মোল্লার পিঠেও তার পূর্বপুরুষদের মতো 13টি দাগ বসে যায়। এর বছরখানেক পর হক মোল্লার ঘর আলো করে একটি পুত্র সন্তানের জন্ম হয়। হিসেব অনুযায়ী এই কলসটি পরবর্তীতে দায়িত্বভার এই সন্তানটির এসে তো পড়তো। কিন্তু এরপর কি হয়েছিল সেটি জানতে হলে ঘটনাটি আরো সামনের দিকে যেতে হবে। হক মোল্লা নানা তার পূর্বপুরুষদের মতো তার দায়িত্ব ঠিকভাবে বহুদিন পার করে, কিন্তু এই দায়িত্বের মাঝে তার জীবনে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। হক মোল্লা নানা চলাফেরা তার পূর্বপুরুষদের চলাফেরা থেকে কিছুটা ব্যতিক্রম স্বভাবের ছিল। পূর্বপুরুষরা নিয়মিত নামাজ কালাম আদায় না করলেও হক মোল্লা নানা উনি ছিলেন খুব ধর্মপরায়ণ একজন মানুষ। উনি সবসময় 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার চেষ্টা করতেন। অনেক সময় হতো কি ওই জিনেদের কারণে ঠিকঠাক মতো জামাতে উনি উপস্থিত হতে পারতেন না, মাঝে মাঝে আর কি, সবসময় না। তো জিনগুলো যদিও বা শুরুতে ওই যে সোনু মোল্লাকে বলেছিল যে তারা যার সাথে থাকবে তার তেমন কিছু হবে না, সামান্য কিছু শারীরিক সমস্যা হতে পারে। তো এই যে হক মোল্লা নানা ওনার দায়িত্বের বয়সকালে কিছু কিছু সমস্যা উনি ফেস করতেন, সেটা যে কোনো কারণেই হোক। ওনার শারীরিক বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিত, অসুস্থ হতেন উনি। তারপর হঠাৎ মানে সবসময় না, হঠাৎ নানা শরীরে জিনগুলো এসে ভর করত। এরপর নানা শারীরিকভাবে অনেক ধকল পোহাতেন আর কি। এগুলো তার পূর্বপুরুষদের সাথেও হয়েছে, কিন্তু ওনারা তো এগুলো প্রকাশ করতেন না বা এটা মেনেই নিয়েছিলেন। আর যেহেতু সমস্যাটা অত জটিল ছিল না তাদের সাথে, কিন্তু ওনার সাথে কেন জানি একটু জটিল হয়ে যায় আর কি। তো এখানে উল্লেখযোগ্য একটি ছোট্ট ঘটনা বলার দরকার। এই যে হক নানা একবার ওনার একটা নিকট আত্মীয়ের বাড়িতে বিয়ের আমন্ত্রণে বেড়াতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর হুট করেই ওই জিনগুলো নানার উপর ভর করেছিল এবং সবার সামনে উল্টোপাল্টা আচরণ নানা শুরু করে দেন। এছাড়াও আরও বেশ কিছু টুকিটাকি ঘটনার প্রেক্ষিতে নানা ওই জিনগুলোর উপর বিরক্ত ছিল। উনি এই কলসের মুদ্রাগুলো ব্যবহার করতেন না। তিনি এই গুপ্তধনটিকে নিজের বংশের অভিশাপ বলে মনে করতেন, আর উনি সবসময় এই বিষয়টা থেকে মুক্তি পেতে চাইতেন। এই বিষয়ে অবশ্য
নানা জিনেদের সাথে কথাও বলেছিলেন। উনি বলেছিলেন যে অনেকদিন তো হয়ে গেল, এখন আপনারা আপনাদের ঠিকানায় চলে যান, আপনারা মুক্ত, আপনাদেরকে মুক্ত করে দিচ্ছি। আমার বা আমার মানে পরবর্তী উত্তরসূরিরা এই গুপ্তধনটি আর চাইবে না, এটার কোনো ধনরত্ন ব্যবহার করবে না। তো এমন প্রসঙ্গ উঠলে জিনগুলো বলতো, ওরে নির্বোধ, তুই কি তোর পূর্বপুরুষদের শর্তের কথা ভুলে গেছিস, তাদের ওসিয়তের কথা ভুলে গেছিস? এরকম ওসিয়ত করলে সেগুলো পালন করতে হয়। আমরা কি এমন কোনো কাজ করতে তোদেরকে বাধ্য করছি যেটা তোরা পারবি না? তা তো করি নাই। আল্লাহর নামে বিভিন্ন জিনিস কুরবানি দিয়েছিস বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এছাড়া তো তোদেরকে দেওয়ার কোনো কিছুই করাই নাই। আর আমাদের সাথেও তো অন্যায় হয়েছে, এটাও তো তোরা বুঝিস। এখন তোরা কি চাস না যে আমরা আমাদের গোত্রে ফেরত যাই, আমরা আমাদের পরিবারের সাথে যোগাযোগ করি, আমরা আমাদের পরিবারের কাছে ফেরত যাই? তুই একবার চিন্তা কর যে কতটা বছর আমরা আমাদের গোত্র পরিবার থেকে বিচ্ছিন্ন। তোদেরও উপকার হচ্ছে, আমরাও উপকার পাচ্ছি। একটা সময় তো আমরা চলেই যাব, 7 পুরুষ আমরা এভাবে থাকবো। এই জিনিসগুলো আর বলিস না, এত বছর হয়ে গেছে, এখন আমরা কিভাবে যাই? তোদের প্রতি একটা মায়াও তো লেগে গেছে। আর এতগুলো বছর তোদের পরিবার এই সম্পত্তি ভোগ করলি, ধনী হলি, আর এখন এই মধ্যপথে আমাদেরকে ফেলে দিয়ে চলে যেতে চাস? তোরা কিভাবে এগুলো থেকে পানা চাস? এই ধরনের কথা কি তোদের মনে ওঠার পর একবারও বিবেকে বাধা দেয় না? এরকম কথা জিনেরা বলতেন। আসলে হক নানা জিনেদের কথারও যুক্তিগুলো বুঝতেন, কিন্তু উনি আসলে চাইতেন না যে ওনার বড় ছেলে এই ধরনের সমস্যা সহ্য করুক। কারণ আস্তে আস্তে জেনারেশন যখন এক একটা জেনারেশন চলে যায়, এক একটা মানুষের এক এক ধরনের সহ্য ক্ষমতা। উনি যেটা পারছেন না সেটা ওনার পূর্বপুরুষরা অনায়াসেই করেছেন, উনি পারছেন না, ওনার সন্তান আরও পারবে না, তখন কি হবে? এখনও তো আরও বেশ কিছু জেনারেশন বাকি, তারা কিভাবে সহ্য করবে? উনি এই সমস্ত বিষয়গুলো চিন্তা করতেন। তো নানা তার ছেলেকে এই জিনগুলোর অধীনে দিতে চাইতেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে যিনি ঘটনা দিয়েছেন, আর কি দিয়েছেন বলতে যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছেন, সিয়াম ভাই, এই যে আকাশ। তো আকাশ ভাই জানিয়েছেন যে ওনার মামাও এগুলো আসলে পছন্দ করতেন না। ওনার মামা জানতেন যে পরবর্তী উত্তরসূরি উনি, কিন্তু উনিও পছন্দ করতেন না। হক নানা উপায়ন্তর না পেয়ে নিজের ছেলেকে বহুবার বুঝিয়েছেন। এখন আধুনিক যুগে এসে কেই বা স্বেচ্ছায় এগুলোতে নিজেকে জড়াতে চায়। মামা এগুলো মেনে নিতেন না, যে না আমি আসলে এগুলোর মধ্যে যেতে চাই না, আমি কাজ করে খেতে চাই, আমি চাকরি করতে চাই, আমি এসব ঝামেলায় যাব না। তো হক নানার ঘরে বড় মামার পর আরো 3 জন সন্তানের জন্ম হয়। এখন শর্ত হচ্ছে যে বড় সন্তান, ছেলেদের মধ্যে যে বড় তাকেই নিতে হবে, অন্য সন্তানদের বেলায় তো এটা হচ্ছে না। এদিকে ধীরে ধীরে সময় চলে আসে, হক মোল্লা নানা যিনি, ওনারও বয়স হয়ে গিয়েছে। এখন একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তো জিনগুলোকে হস্তান্তর করতে হবে। এখন বারবার জিনগুলো হক মোল্লার কাছ থেকে অনুমতি চাইতে থাকে যে দ্রুত তুমি এটা দাও, আমরা এটা করি। তুমি যদি মারা যাও, আল্লাহ না করুক, তাহলে কিন্তু আমরা আটকে যাব, কারণ তোমাকেই এটা হস্তান্তর করে দিয়ে যেতে হবে। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই মামা রাজি হয় না। এদিকে যেহেতু উনি রাজি হচ্ছেন না, হক নানাও উনি এটা করতে পারছিলেন না। সবকিছু তো ইচ্ছা অনুযায়ী হতে হবে। অন্যান্য যারা নিয়েছিলেন এই দায়িত্ব সবাই তো ইচ্ছা অনুযায়ী নিয়েছিলেন। এদিকে জিনেরাও একটা পর্যায়ে যখন দেখলো যে না, কাজ হচ্ছে না, তারাও হুমকি ধামকি দিতে থাকে। তারা বলতে থাকে যে আমাদেরকে এভাবে ঘোরানো কি তোদের ঠিক হচ্ছে? আমাদের অনেক সময় নষ্ট করে ফেলেছিস, আর তো সময় দিতে পারবো না। তো এভাবে হুমকি দিতে থাকে। জিনেরা বলে যে আমরা কিন্তু তোদেরকে বিপদের মুখে ফেলতে চাই না, তোরাই আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছিস, সুতরাং কি করবি কর, তাড়াতাড়ি কর, সময় নাই। আর আমাদেরকে বিপদে ফেললে তোদের বংশ কিন্তু আমরা নির্বংশ করে দিব। এতদিন যে ভালো আচরণ করছি, সেই ভালো আচরণ আর করতে পারবো না। এই এতটুকু অবধি এই যে আকাশ যিনি ঘটনা আর কি দিয়েছেন সিয়াম ভাইয়ের কাছে, এবার আমরা বলা শুরু করব এই যে আকাশ ভাই উনি নিজের চোখে কতটুকু দেখেছেন, এই বিষয়টা এখন আমরা বলবো। এই যে হক মোল্লার
ছেলেকে নিয়ে কিছু কথা না বললেই নয়। সঙ্গত কারণে ওই মামার নামটা আমরা জনসম্মুখে প্রকাশ করতে পারছি না। কেন পারছি না এটা লিসেনাররা বুঝতে পারবেন। মামাদের আর্থিক অবস্থা অনেক সচ্ছল থাকলেও উনি কিন্তু নিজের দক্ষতা বা নিজের যেই মেধা আছে সেটা দিয়েই উপার্জন করতে চেয়েছিলেন। মামা পুলিশের বেশ ভালো একজন কর্মকর্তা ছিলেন, সৎ কর্মকর্তা ছিলেন। পুলিশের চাকরি পাওয়ার পর ট্রেনিং শেষ করে আসারও 3 বছর পর মামা বিয়ে করেছিলেন। আর পুলিশের চাকরিতে আসলে নিজ এলাকায় পোস্টিং হয় না, আর নিজ এলাকায় আসলে থাকাও হতো না। মামা মামি দুইজন ওনারা মামার যেখানে পোস্টিং হতো আর কি সেখানেই থাকতেন। তো মামার একটি ছোট ছেলে সন্তান ছিল। শর্ত মোতাবেক ওই যে জিনগুলো তারা তো নাছর বান্দার মতো মোল্লা বংশের পিছু ছাড়ছিল না, তাদেরও উপায় নাই, ছাড়তে পারছে না, এতগুলা জেনারেশনের সাথে ছিল। হক মোল্লা ও তার ছেলে কেউ তো এই পরবর্তী ধাপ গ্রহণ করতে আসলে রাজি হচ্ছিলেন না। হক মোল্লা নানা চাইলেও তার ছেলে তো রাজি না। হক মোল্লা নানা একটি ভিন্ন রাস্তা অবলম্বন করতে চেয়েছিলেন। এই বিষয়টি যখন কোনোভাবেই নিষ্পত্তি করা যাচ্ছিল না, তখন হক মোল্লা নানা এটি নিষ্পত্তি করতে নানার স্ত্রী সহ আরও বেশ কিছু বুজুর্গ লোকদের সাথে পরামর্শ করতে বসেন। পরামর্শ শেষে সকল দিক বিবেচনা করে সিদ্ধান্ত হয় যে এটি সমাধানের জন্য বড় কোনো কবিরাজ বা তান্ত্রিকের শরণাপন্ন হওয়াটাই সবচেয়ে ভালো হবে। এখন যেই অংশটুকু আমরা বলছি প্রিয় লিসেনার্স, এটা কিন্তু 2019 থেকে 20 সালের মধ্যে ঘটেছিল। এখন ঘটনায় ফিরি। তো যাই হোক, সেই মোতাবেক হক মোল্লা নানা খোঁজ খবর নিচ্ছিলেন। কিছুদিনের মধ্যে এক তান্ত্রিকের শরণাপন্ন উনি হয়েছেন। তান্ত্রিকের কাছে যাওয়ার পরপরই সেই তান্ত্রিক হক মোল্লা নানার কাছ থেকে সব ঘটনা শুনেছেন। হক মোল্লা নানা বলেছেন। তান্ত্রিক তখন হক মোল্লা নানাকে জানান যে হক সাহেব, আপনার সম্পূর্ণ সমস্যার কথাগুলো আমি শুনেছি, এই সমস্যাটির সমাধান আমি করতে পারবো, কিন্তু তা সংগঠিত হবে কিছু শর্ত সাপেক্ষে। হক মোল্লা নানা যখন সেই তান্ত্রিককে তার শর্তের কথা জানাতে বলে, তখন তান্ত্রিক বলে, এই কাজটি আমি করে দিতে পারি, কিন্তু এই জন্য আমাকে 7 লক্ষ টাকা দিতে হবে, আর এই কাজটি করার প্রয়োজনে আমাকে সেই কলসটি দিতে হবে। এখন আপনি রাজি থাকলে আমি কাজে অগ্রসর হব। গুপ্তধনের অর্থের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, তান্ত্রিক এই ব্যাপারটা কিন্তু চেয়ে বসে। হক মোল্লা নানা কিন্তু তার জীবদ্দশায় এই গুপ্তধনের একটা অর্থ ব্যবহার করেন নাই, কারণ তাদের আগে থেকে আর্থিক অবস্থা তো ভালো হয়ে গিয়েছিল এই গুপ্তধনের অর্থেই। কিন্তু উনি তো এই ব্যাপারটাকে একটা অভিশাপ মনে করতেন, এই জন্য গুপ্তধনের অর্থ ব্যবহার করতেন না, কিন্তু কলসটা তার কাছে ছিল। তান্ত্রিকের কথা শুনে হক মোল্লা নানা এক কথাতেই রাজি হয়ে যান, আর এটাই ছিল তার জীবনের সবচাইতে বড় একটা ভুল সিদ্ধান্ত। উনি বাড়িতে গিয়ে এই জিনিসটা নিয়ে তান্ত্রিকের কাছে দিয়ে দেন, আর কাজ শুরু করার আগেই নগদ 2 লক্ষ টাকা দেন। এই ঘটনা 2 দিন পর তান্ত্রিক হক মোল্লাকে ফোনের মাধ্যমে জানিয়ে দেন যে তান্ত্রিক তার বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে সেই 13টা শক্তিশালী জিনকে বন্দী করতে সক্ষম হয়েছে, আর এখন থেকে মোল্লা পরিবার সম্পূর্ণরূপে বিপদমুক্ত। হক মোল্লা তান্ত্রিকের কথায় আশ্বস্ত হয়ে সেই দিনই তান্ত্রিকের সাথে দেখা করে তার পুরো প্রাপ্য বুঝে দিয়ে আসেন, মানে বাকি 5 লক্ষ টাকা দিয়ে আসেন। এরপর থেকে হক মোল্লা নানা সত্যি স্বপ্নে বা বাস্তবে আর 13টি জিনকে কোনোভাবেই দেখতে পারছিলেন না। আর তখন থেকে হক মোল্লা নানা বুঝতে পারেন যে তার পরিবার এখন নিশ্চিত, এটাও জানিয়ে দেন পরিবার সবাইকে, তারা নিশ্চিন্ত মনে চলাফেরা করতে থাকেন। কিন্তু এই নিশ্চিন্ত চলাফেরার মধ্যে ঘটে যায় মোল্লা পরিবারের সবচেয়ে মর্মান্তিক দুঃখজনক ঘটনা, যা কয়েকটা জেনারেশনের মধ্যেই ঘটে নাই। শেষের ঘটনাটি সংঘটিত হয়েছিল 2020 সালে। করোনা মহামারীতে তখন পুরো পৃথিবী কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল। শুধু আমাদের দেশে নয়, পুরো পৃথিবীতেই তো করোনা ভাইরাস তার দ্রুত প্রভাব বিস্তার করেছিল। এই অবস্থায় যখন দেশের অধিকাংশ মানুষ কাজহীন হয়ে ঘরে বসে আছে, আর হক মোল্লার বড় ছেলে উনি তো আসলে বসে থাকার কোনো সুযোগ নাই, পুলিশের চাকরি করেন, তখন পুলিশদের দায়িত্বও কিন্তু ছিল বেশি। এই করোনার ভেতর কিন্তু অসংখ্য পুলিশ সদস্য তারা দায়িত্ব পালন করেছেন, অনেকেই করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এখন তাদের তো ঘরে বসে থাকলে হবে না, উনি তো ওনার দায়িত্ব পালন করছেন। তো এর মধ্যে যখন কুরবানি ঈদ চলে আসে, তখন এই মামা
কিছুদিনের ছুটি নিয়ে নিজ বাড়িতে তার স্ত্রী সন্তান সহ ঈদ যাপন করবেন বলে এসেছিলেন। মামা অনেকদিন পর পর গ্রামে আসতেন, কারণ পুলিশের চাকরিতে ছুটি পাওয়াটা বেশ মুশকিল। যেহেতু উনি বেশ উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিলেন, ওনাদের ছুটিগুলো আসলে পাওয়াটা অনেক টাফ। ছুটিতে আসলেও সারাক্ষণ বিভিন্ন ফোন রিসিভ করতেই হয়। ছুটিতে আসলেও ডিউটিতেই থাকতে হয়, একরকম বলতেই হবে। তো মামা গ্রামে আসছেন, তারপরও উনি তো যোগাযোগ করছেন, তার অফিসের বিভিন্ন ইনফরমেশনগুলো আসে, বিভিন্ন তথ্যগুলো আবার প্রোভাইড করেন, এভাবে চলছিল আর কি। বাল্যকালের বন্ধু বান্ধবদের সাথে খুব একটা আড্ডা দেওয়া তো হয় না, তো করোনার এই সুযোগে অনেকেই তো আবার গ্রামের বাড়িতে চলে আসছে, বিভিন্ন জায়গায় তারা চাকরি বাকরি করেন, গ্রামের বাড়িতে আসছেন, তখন কিন্তু একটা আড্ডা জমে ওঠে। উনি অনেক রাত করে বাড়িতে ফিরতেন। ওই তান্ত্রিকটা কিন্তু ওই হক মোল্লা নানাকে বলে দিয়েছিল যে মোল্লা পরিবার কিন্তু সম্পূর্ণরূপে বিপদমুক্ত। তবুও হক মোল্লা নানা উনি তার ছেলেকে বা অন্য যারা আছেন সাবধানতা অবলম্বন করতে বলতেন আর কি। তো এরকম করে রাত বিরাতে বাড়ি ফেরা, আর পুলিশের তো অনেক শত্রু থাকে, তাই না? তার তো রাতের বেলা এইভাবে বাড়িতে ফেরত আসাটাও একটু ঝুঁকিপূর্ণ, কারণ অনেক অপরাধী ধরতে হয়, কোথায় কোথায় শত্রু বানিয়ে রেখেছে, তারা যদি এরকম টার্গেটে থাকে তাহলে এখানে এসেও ক্ষতি করতে পারে। আর এখন তো মানুষজনের চলাফেরা কম করোনার কারণে, ক্ষতি করাটা তো খুব সহজ। এটা বারবার সতর্ক করতেন হক মোল্লা নানা, মামাকে বলতেন, কিন্তু তারপরেও মামা আসলে এই বিষয়টা আসলে ওইভাবে পাত্তা দিতেন না আর কি। ঘটনার দিন বিকেলবেলা মামা বাড়ি থেকে বের হওয়ার সময় তার মাকে বলে যান যে আজকে বাড়িতে ফিরতে কিছুটা রাত হতে পারে, এতে করে তারা যেন দুশ্চিন্তা না করেন। এরপর মামা বাড়ি থেকে বের হয়েছেন। তারপর বিকেল পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, মামার বাড়িতে ফেরার কোনো চিহ্ন মাত্র নেই। চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, কারণ রাত তখন 11টা কি 12টার মতো বেজে যায়, তবুও মামা বাড়িতে ফিরছিলেন না। 2019 সাল 20 সালে কিন্তু রাত 11টা 12টা আহামরি অত রাতও না, কিন্তু প্রেক্ষাপটটা তো আলাদা। করোনার কারণে সবকিছু তো স্থবির হয়ে গিয়েছে, তখন সন্ধ্যার পরেই লোকজন বের হয় না। সেই হিসাবে রাত 11টা 12টা কত রাত চিন্তাই করতে পারছেন। তারপর আবার গ্রামে, সেখানে ইলেকট্রিসিটি আছে, সবকিছুই আছে, তারপরও রাস্তাঘাটের লোকজন তো খুব কম। মামা অন্যান্য দিনগুলোতে বিশেষ করে ছুটিতে আসার পর রাতের বেলা বাড়িতে ফিরলেও কখনো 11টা প্লাস হতো না, কখনোই না। কিন্তু এখন এত রাত হয়ে গেছে, বাড়ির মানুষজন তো চিন্তা করছে স্বাভাবিকভাবেই। এরপর মামা যে বলে গিয়েছিলেন যে ওনার ফিরতে রাত হবে, এটাও জানান, কিন্তু তারপরেও আসলে হক মোল্লা নানা উনি কোন এক অজানা দুশ্চিন্তা করেই যাচ্ছিলেন। ওই দুশ্চিন্তাটা তাকে খুব ভালোভাবে পেয়ে বসে। তখন ওই মামার স্ত্রীকে মানে পুত্রবধূকে ডাক দিয়ে বলেন যে তুমি ফোন দাও তো, ওরে ফোন দাও। তখন মামি মামার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন, ফোন বাজছে, রিং হচ্ছে, কিন্তু মামা ফোন তুলছেন না। এরপর বহুবার মামাকে ফোন করার পর যখন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, তখন ওই মামার যে বন্ধু বান্ধব ছিলেন, বিশেষ করে ওনার যেই বন্ধুদেরকে চিনতেন, যাদের ফোন নাম্বার মামির ফোনে ছিল, তাদেরকে ফোন দেন। এরপর মামার এই ফেসবুকে যেই মিউচুয়াল ফ্রেন্ড আবার মামির ফ্রেন্ড লিস্টে ছিল, তাদেরকে মেসেঞ্জারে ফোন দেন। তারা প্রত্যেকেই ফোন রিসিভ করেছিলেন এবং তারা প্রত্যেকেই বলেছেন যে হ্যাঁ, আজকে রাত্রে তাদের দেরিতে যাওয়ার কথা ছিল, এরকম কথা অনুযায়ী সবাই একত্র তারা হয়েছিলেন। কিন্তু হঠাৎ করে কয়েকজন বন্ধুর জরুরি কাজ পড়ে যায়, যার কারণে কয়েকজন বন্ধু আবার দ্রুত বাড়িতে চলে যাওয়ার কারণে সিদ্ধান্ত হয় যে তারা আজকে রাত করবে না, তারা বাড়িতে চলে যাবেন। এই চিন্তা থেকেই মূলত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত অনুযায়ী সবাই 10টার আগেই যে যার বাড়িতে চলে গেছে। তার তো এত দেরি হওয়ার কথা না। এটা কিন্তু সব বন্ধুরাই, বিশেষ করে যারা যারা ফোন রিসিভ করেছিলেন বা যাদের সাথে যোগাযোগ হয়েছিল মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, তারা কিন্তু এটা জানিয়ে দিয়েছিলেন। তখন তার বন্ধুরাও চিন্তায় পড়ে যায় যে আসলেই তো তাহলে গেলটা কোথায়। পরিবারের সদস্যরাও চিন্তায় পড়ে যায়, বিশেষ করে হক নানার চিন্তাটা খুব বেশি, ওনার তো দুশ্চিন্তা একটা মাথায় আছেই। তো তখন রাতেই মামাকে খোঁজ করার জন্য বাড়ির লোকজন সহ তার বন্ধু বান্ধবদেরকে ডাকা হয়, তারাও খোঁজার জন্য বেরিয়ে যান। তারা বন্ধু বান্ধব যারা ছিলেন আর কি, তারা জানান যে সবশেষ বাজারের আড্ডা থেকে মামাকে বাড়ির দিকে তারা চলে যেতে দেখেছেন। তবে ওই দিকটাতে অন্য কোনো বন্ধুর বাড়ি না থাকার কারণে কিছুটা পথ এগিয়ে এসে তারা যে যার বাড়িতে চলে গিয়েছিলেন। এখন ওই
হক মোল্লা নানার বাড়িতে যাওয়ার জন্য আবার দুইটা রাস্তা আসে। একটা হলো মেইন রাস্তা ধরে আসা যায়, আর এতে অবশ্যই একটু সময় লাগে। আরেকটা রাস্তা বাজার থেকে বের হলে এই ধান ক্ষেতের পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে, এটার মাঝখান দিয়ে কোনাকুনি ভাবে আসা যায়। এটা সময় মানে এই রাস্তা দিয়ে আসলে সময়টা কম লাগে। যারা যারা মামাকে খোঁজার জন্য বের হয়েছিল তারা প্রথমে মেইন রাস্তাটি সম্পূর্ণভাবে খোঁজাখুঁজি করে, এই রাস্তায় মামাকে কোথাও দেখতে না পেয়ে দ্বিতীয় রাস্তা অর্থাৎ ধান ক্ষেতের ওই রাস্তাটি দিয়ে খুঁজতে থাকে। কিন্তু এত খোঁজাখুঁজি করার পরও মামাকে তারা কোথাও দেখতে পাচ্ছিল না। তবুও সবাই খোঁজাখুঁজির চেষ্টাই আছে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সেখানের একজন ব্যক্তি তার হাতে থাকা টর্চ লাইটের আলোতে ধান ক্ষেতের এক পাশে একটা অংশে আর কি দেখতে পায় যে কিছুটা ধান এলোমেলো অবস্থায় আছে। এমন চিত্র দেখে সন্দেহবশত কিছু লোক নিয়ে ওই জায়গাতে ওনারা যান, আর সেখানে গিয়ে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান। দেখা যায় যে কোনো মানুষের কোমর পর্যন্ত গাড়া বলতে একদম মাথা থেকে কোমর পর্যন্ত, মানে পায়ের নিচ থেকে কোমর পর্যন্ত না, কোমর থেকে পা অবধি উপর দিকে আছে, এরকম করে পুঁতে রাখা। তার জিন্সের প্যান্ট পরা ছিল, সেটাও বোঝা যাচ্ছে। এইরকম অবস্থা দেখে চিৎকার করে ডাকাডাকি করলে আশেপাশের সব লোকজন তাড়াতাড়ি করে সেখানে চলে আসে, এসে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পায়। এরপর হক মোল্লা নানা শার্ট প্যান্টের অংশ দেখেই বুঝতে পারে এটা আর কেউ না, এটা তার ছেলে। এরপর তাড়াহুড়া করে সেই অর্ধেক পোতা অবস্থা থেকেই তাকে তোলার চেষ্টা করতে থাকে। এমনভাবে আসলে দেহটি পুঁতে রাখা হয়েছিল, আশপাশের মাটি সরিয়ে তাকে ওঠানো হয়েছে। আর ধান গাছের ওই যে মাটিটা, ওই মাটিটা কিন্তু মানে কর্দমাক্ত মাটি ছিল এরকমও বলা যাবে না। মাটি নরম ছিল ঠিক আছে, কিন্তু শক্ত মাটি ছিল। আসলে এরকম জলজান্ত একটা ছেলে, গ্রামের একটা গর্ব, তার সাথে এরকম পরিণতি হবে এটা তো কেউ ভাবতেও পারে নাই। অনেক কষ্ট করে আশেপাশের মাটি সরিয়ে মামার দেহটি উপরে বের করে আনা হয়, অন্যথায় বের করা যাচ্ছিল না। মাটির ভেতর থেকে দেহটি বের করার পর দেখা যায় যে মামার নাক মুখ দিয়ে কেউ যেন জোরপূর্বক কাদা ঢুকিয়ে দিয়েছে, নাকের ভিতর দিয়ে কাদা ঢুকিয়ে দিয়েছে, গলার ভিতর কাদা ঢুকিয়ে দিয়েছে, যার কারণে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। যাই হোক, ওখান থেকে বের করার পর মামাকে দ্রুত সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মামাকে মৃত ঘোষণা করেন। আরো অনেক আগেই মারা গেছিলেন আর কি, তারপরও মনের সান্ত্বনা। ছেলের লাশ কাঁধে নিয়ে হক মোল্লা নানা পাথর হয়ে বাড়িতে ফেরত আসেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাড়ির সব লোক শোকে পাথর হয়ে যায়। ছন্নছাড়া অবস্থায় সেই রাত পার হয়ে ভোরের আলো ফোটে। এই ঘটনায় সবাই যখন শোকে কাতর হয়ে আছে, তখন ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। মামার এমন অস্বাভাবিক মৃত্যুতে যখন সবাই কান্নাকাটিতে ব্যস্ত, কারো সেন্স কাজ করছে না, কে রাখবে কার খোঁজ। মামার যে 2.5 বছর একটি ছেলে ছিল, সেই ছোট ছেলেটির দিকেও কারো নজর ছিল না। মামি পুরোটা সময় অজ্ঞান ছিলেন, কিছু সময় পর পর জ্ঞান আসলেও আবার এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। এভাবেই অনেক সময় পর বাচ্চাটিকে যখন নানি অর্থাৎ মামার শাশুড়ি সেই বাচ্চার খোঁজ করছেন, বাচ্চাটিকে আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছেন না কেউ। এরপর কিছু লোকজন আবার হন্তদন্ত হয়ে সেই বাচ্চা ছেলেটিকে খোঁজাখুঁজি করতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে একটি বাচ্চার মৃতদেহ ভেসে থাকতে দেখে তারা। এই মর্মান্তিক ঘটনার ভেতরেই আবার আরেকটি ঘটনা ঘটে, মানে মামার পরিবারের একমাত্র সন্তান সেও মারা যায়। এই ঘটনাটি ওই সময়ের পত্রপত্রিকাতেও নাকি নিউজ করা হয়েছিল। কিছু সময়ের ব্যবধানে বাবা ছেলের এরকম করুণ মৃত্যু কারোর পক্ষে কি সহ্য করার মতো? আল্লাহ হয়তো সেদিন এই পরিবারের লোকজনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছিলেন। এই কারণেই হয়তো বাড়ির মানুষ বাবা ছেলের দাফন কাফন শেষ করতে পেরেছিলেন। ঘটনার মধ্যেই আমরা বলেছিলাম যে মামা একজন পুলিশের কর্মকর্তা ছিলেন, তাই তার মৃত্যুর বিষয়টি নিয়ে পুলিশ ডিপার্টমেন্ট অনেক তদন্ত পরিচালনা করতে চেয়েছিলেন। কিন্তু হক মোল্লা নানা জানতেন যে তার ছেলে কি করে মারা গিয়েছেন। কোনো শত্রুর হাতে বা তার কাজের কারণে যে শত্রু সৃষ্টি হতে পারে এমন কারো হাতে উনি মারা যান নাই। এই কারণে উনি এই বিষয়টা আসলে আর আগাতে দেন নাই। পুলিশ স্বাভাবিক নিয়মে যেই কাজটা করতে পারে সেটাই তারা করেছিলেন। কিন্তু এটা নিয়ে যে আরো বড় ধরনের কোনো মামলা, সেই মামলাগুলোতে হক মোল্লা নানা সেটা হাজির হয়ে সেগুলো এগিয়ে নিয়ে যাবেন, এই বিষয়গুলো উনি আসলে করেন নাই। ঘটনা কি এখানেই শেষ? না, ঘটনা এখানেই শেষ না। ঘটনায় আমরা আবার ফিরি।
মামা এবং তার নিষ্পাপ শিশু ছেলেটির ওই অস্বাভাবিক মৃত্যুর পর হকনানা খুব চিন্তায় পড়ে যান। ভাবতে থাকেন, ওই জিনগুলো এই কাজ কিভাবে করলো? তান্ত্রিককে দিয়ে তো সেগুলোকে বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু কি এমন বিষয় ঘটলো যার কারণে আবার এই পরিণতি হলো? যদি এরই মাঝে কোনো সমস্যা হতোই তাহলে সেই তান্ত্রিক তো হকমোল্লাকে এই বিষয়ে অবগত করত, কিন্তু সেই তান্ত্রিক তো কোনো ভালো মন্দ কোনো তথ্য জানাই নাই। এই ভাবনাগুলো শেষে কিছুতেই আসলে উনি বুঝতে পারছেন না ঘটনাটা কি হয়েছে। এই মর্মান্তিক শোকের ঘটনার মধ্যেই কেটে যায় 14 থেকে 15 দিন। এর মাঝে হকমোল্লা সেই তান্ত্রিকের খোঁজ করতে গিয়েছিলেন, কিন্তু তান্ত্রিকের আস্তানায় গিয়ে সেই লোকটির আর কোনো খোঁজ পায় নাই। এরপর একদিন রাতে হকমোল্লা তার স্বপ্নে আবার পুনরায় সেই জিনগুলোকে দেখতে পান। স্বপ্নের মধ্যে সেই জিনগুলো উপস্থিত হয়ে হকমোল্লাকে বলতে থাকে, কিরে হকমোল্লা, এখন তোর কেমন লাগছে? তুই কি জানিস তোর ছেলে এবং তোর নাতিকে আমরাই মেরেছি? আর এই মৃত্যুগুলোর জন্য কে দায়ী জানিস? আমরা না, একমাত্র তুই দায়ী। এর সব দায়ভার তোকেই বহন করতে হবে, পরকালেও এই দায়ভার তোকেই বহন করতে হবে। তোকে আমরা আগেই সতর্ক করেছিলাম যে আমাদেরকে এই বিপদে ফেলিস না, কিন্তু তুই কি আমাদের কথার তোয়াক্কা করেছিস? তোকে তো বলেছিলাম যে আমাদের কিন্তু আর কোনো উপায় থাকবে না। সুতরাং এই হত্যাকাণ্ড যা হয়েছে এর দায়ভার একমাত্র তোর। আল্লাহর কাছে তুই জবাব দিবি। এই সমস্ত কথা তারা বলে। এরপর ঘুম ভেঙে যায় হকমোল্লা নানার। স্বপ্নটিও শেষ হয়ে যায়। হকমোল্লা নানা নিশ্চিত হন জিনগুলো এখনো মুক্ত অবস্থাতে রয়েছে, আর যে কোনো সময় এই পরিবার আরো বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে। যাতে আর কোনো ক্ষতি করতে না পারে এ কথা চিন্তা করে সেই তান্ত্রিককে খুঁজে বের করার চেষ্টা করা হয় আবারও, কিন্তু সেই তান্ত্রিককে খুঁজে পাওয়া যায় না। এরপর হকমোল্লা নানা একজন বুজুর্গ আলেমের শরণাপন্ন হন। সেই আলেমকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়গুলো খুলে বলা হয়। পুরো বিষয় শুনে ওই আলেম হকমোল্লা নানাকে বলেন যে, ভাই, আমি বুঝতে পারছি না আপনাকে কি বলে সান্ত্বনা দিব, কিন্তু যা হবার তা তো হয়ে গিয়েছে। আল্লাহর উপর ভরসা রাখেন। আপনার এই সমস্যাটি সমাধানের জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। ইনশাল্লাহ দেখি সামনে কি হয়। আমি আমার সাহায্যকারী কিছু তথ্য সংগ্রহকারী জিনের দ্বারা আগে এই পুরো ঘটনাটি কিভাবে ঘটেছে এই তথ্যটা উদ্ধার করি, তারপর দেখব কি করা যায়। তবে এই কাজের জন্য আমাকে কয়েকটা দিন সময় দেন। তথ্য সংগ্রহ করতে পারলে আমি আপনাকে ফোনের মাধ্যমে জানিয়ে দেব। একথা বলেন সেই বুজুর্গ ব্যক্তি। এরপর হকমোল্লা সেই আলেমের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন। এই ঘটনা 3 থেকে 4 দিন পর ওই আলেম হকমোল্লাকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলেন। এরপর দুপুরের দিকে হকমোল্লা আবার সেই আলেমের বাড়িতে যান। তখন সেই বুজুর্গ আলেম হকমোল্লা নানাকে বিস্তারিতভাবে বিষয়টি খুলে বলেন আর কি। তখন আলেম বলতে থাকেন যে, আপনি সেদিন চলে যাওয়ার পর থেকেই আমি আমার তথ্য সংগ্রহকারী জিনগুলোর কাছে এই বিষয়ে তথ্য এনে দিতে সাহায্য চাই। এরপর থেকেই তথ্য সংগ্রহকারী জিনগুলো তাদের কাজে নিযুক্ত হয়ে যায়। এরপর তারা তথ্য সংগ্রহ করে এবং 2 দিন পর আমাকে তা জানায়, যা আমি এখন আপনাকে বলছি। আপনি যেই তান্ত্রিককে দিয়ে এই কাজটি করাতে চেয়েছিলেন সে ছিল অসৎ এক ভণ্ড ধূর্ত তান্ত্রিক। এই ধূর্ত তান্ত্রিকের আসলে তেমন কোনো বিদ্যাই জানা ছিল না। সে সামান্য কিছু কাজ করতে পারত, আর তা দিয়ে সে মানুষকে ঠকিয়ে অর্থ হাতিয়ে নিত। শুরুতে তান্ত্রিকটি সত্যি সত্যি 13টি জিনকে বন্দী করতে পেরেছিল, কারণ সেই কলসি তার হাতে ছিল। কিন্তু বন্দী জিনগুলো কিছুদিন পর তান্ত্রিকের সাথে একটা চুক্তি করে। চুক্তিতে বলা হয় যে এই তান্ত্রিক জিনগুলোকে মুক্ত করে দিলে সেই তান্ত্রিককে তারা অনেক অর্থ সম্পদের মালিক করে দিবে। লোভে পড়ে তান্ত্রিকটি এই শর্তে রাজি হয়ে জিনগুলোকে মুক্ত করে দেয়। মুক্তি পাওয়ার পর জিনগুলো প্রথমে সেই তান্ত্রিককে নৃশংসভাবে হত্যা করে ফেলে। তবে এই তান্ত্রিকের মৃতদেহ কোথায় আছে তা ওই জিনগুলো ছাড়া কেউ বলতে পারবে না। তাই অন্য জিনেরাও এই বিষয়ে তথ্য দিতে পারেনি। আর আপনি যেহেতু তান্ত্রিকের খোঁজ করেছেন, এই জন্যই তাকে খুঁজেও পান নাই। আপনি আপনার পূর্বপুরুষদের প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে ওই জিনগুলো খুব ক্ষিপ্ত হয়ে যায়, কারণ তাদের অস্তিত্বের একটা সংকট সৃষ্টি হয়েছে এতে, আর তারা এই কারণে ক্ষিপ্ত হয়েছে। সুযোগ মতো তারাই মর্মান্তিক ঘটনা ঘটায়। এই ঘটনা ঘটানোর কারণে তাদেরও কিছু সুবিধা হয়েছে, তবে কি সুবিধা হয়েছে এটা জানা যায় না।
ঘটনার দিন আপনার ছেলে যখন রাতে একা একা বাড়িতে ফেরত আসছিল, তখন সেই জিনগুলো তাকে হত্যা করার জন্য সেই রাস্তায় ওত পেতেছিল। এরপর আপনার ছেলে সেই দিক দিয়ে যাওয়ার সময় জিনগুলো একটি মায়াজাল সৃষ্টি করে আপনাকে ছেলেকে হত্যা করে। আর শুধু তা করেই তারা ক্ষান্ত হয়নি, তাদের মূল উদ্দেশ্যই ছিল আপনার বংশকে নির্বংশ করে দেয়া। আর তখনই তারা সেই কাজটি করার সুযোগ পেয়ে যায়। আপনার ছেলের মৃত্যুর দিন যখন সবাই শোকে কাতর হয়েছিল, তখন আপনার নাতিকে একা পেয়ে তার উপর মায়াজাল সৃষ্টি করে ওই পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করে ফেলে। জিনগুলো ভালো, তবে আপনার কারণে তারা এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে তারা এই কাজ করতে বাধ্য হয়েছে। আর ওই দিন যদি আপনার নাতিকে হত্যা করতে নাও পারত, পরে ঠিকই তারা এই চেষ্টা অব্যাহত রাখত। যেহেতু তারা তাদের কাজে সফল হয়ে গিয়েছে, এই মুহূর্তে তাদের নাকি আপনার বংশের কারো কাছে কিছু চাওয়ার নাই, কিছু পাওয়ারও নাই। তবে আপনি যে ভয়ঙ্কর ভুলটা করেছেন সেটা হচ্ছে আপনি তান্ত্রিকের শরণাপন্ন হয়েছেন। কারণ কবিরাজ, ওঝা, তান্ত্রিক এরা অনেক মিথ্যা কথা বলে মানুষদের সাথে। এদের কাজই হচ্ছে কোনো মানুষ যদি তাদের সাথে থাকা কোনো সমস্যা নিয়ে যায়, বিশেষ করে জিনের সমস্যা হয়, ওরা বুঝতে পারে এই জিনটা শক্তিশালী কিনা। ওরা এমন একটা পদ্ধতি অবলম্বন করে যে পদ্ধতির মাধ্যমে ওই ব্যক্তিটির উপর যে শুধু জাদু করে তা নয়, ওই জিনের উপর জাদু করে। জিনের উপর জাদু করার পর জিনটি দুর্বল হয়ে গেলে ওই ব্যক্তিটা কিছুটা সুস্থতা বোধ করে, তখন সে মনে করে সে ভালো হয়ে গিয়েছে। এরপর ওই জিনটাকে বশীভূত করে বন্দি করে তাকে দিয়ে কাজ করায়। আসলে ওই মানুষের সমস্যার সমাধান হয় না। যখন কালো জাদুর মাধ্যম দিয়ে এরকম কাজ করা হয়, কোনো জিনকে বন্দি করা হলেও ওখানে আর একটা জিন এসে হাজির হয়। এভাবেই কালো জাদুর মাধ্যমে যদি কারো ক্ষতি করা হয়, একটা চুক্তি হয় জিনদের সাথে। কোনো জিন বন্দী হলে, নিহত হলে অন্য জিন সেই চুক্তি বাস্তবায়নের জন্য চলে আসে। এখানে ওরকম ব্যাপার না হলেও এখানে ব্যাপারটা হয়েছে তার থেকে ভিন্ন রকমের। ওই তান্ত্রিক এই জিনগুলোকে দিয়ে অন্য একটি কাজ করাতে চেয়েছিল, কারণ এই তান্ত্রিক ছিল খুবই লোভী। এই জন্য আমার পরামর্শ, আপনারা ওঝা, কবিরাজ, তান্ত্রিকের কাছে যাওয়ার আগে শরিয়াসম্মত ভালো রুকিয়া করতে পারেন এমন কোনো আলেম বা বুজুর্গ ব্যক্তির শরণাপন্ন হবেন। তাহলে এই ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা চাহেন তো মানুষ নিষ্কৃতি পেতে পারবে। হুটহাট করে কোনো তান্ত্রিক, কবিরাজের কাছে যাওয়াটা ঠিক হবে না। এমন কথাগুলোই ওই বুজুর্গ ব্যক্তি হক মোল্লা নানাকে বলেছিলেন। তো উনি এটাও বলেছিলেন আশা করা যায় ওই জিনগুলো আর কোনো সমস্যা করবে না। এরপর হক মোল্লা নানা পুরো বিষয়টির জন্য আসলে নিজেকেই দায়ী মনে করতেন। 2021 সালের শেষের দিকে হক মোল্লা নানা মারা গিয়েছিলেন। তো এখন সত্যি কথা বলতে যে ওনাদের বংশের ওরকম কেউ আর নাই। এভাবেই এই ঘটনাটির আপাতত সমাপ্তি হয়েছে। 2021 সালের পর বা ওই মামার মৃত্যু এবং মামার ছেলের মৃত্যুর পর ওই পরিবারে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে এখনো ওই হক মোল্লার ঘর বাড়িতে রাতের বেলা মাঝে মাঝে কেউ ইট পাটকেল ছোড়ে। এছাড়া আর কোনো ধরনের কোনো ক্ষতি হয়েছে বলে জানা যায় না, বা আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে জানা যায় না। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, পুরো ঘটনাটি আপনারা শুনলেন। এই ঘটনাটির মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার রয়েছে। আমরা হুটহাট করে এই যে তান্ত্রিক কবিরাজের কাছে যাই, বুঝতে পেরেছেন যে নিজের অজান্তে আমরা কত বড় ধরনের বিপদ ডেকে আনি। সমাধানের পরিবর্তে উল্টো ভয়ঙ্কর ব্যাপার ঘটে যায়। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন ধরনের কিছু ভিডিও দেখি যে কোনো একজন ব্যক্তি জিনকে হত্যা করছেন, জিনের কাছ থেকে স্টেটমেন্ট নিচ্ছেন যে তোমাকে কে পাঠিয়েছে, কে জাদু করেছে। তো এই বিষয়ে একটা সরই মাসালা রয়েছে, সেটা হচ্ছে যে তদবিরের মাধ্যমে কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করতে হবে। জিনেদের কাছ থেকে কোনো তথ্য নিয়ে কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না, সেটা প্রমাণিত হতে হবে। কারণ জিনেরা অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা বলে। আমরা তদবিরের মাধ্যমে কাউকে দোষী সাব্যস্ত করি। এই জন্য দেখা যাবে যে অনেক হুজুর কারণ নাম বলতে চান না,
ওনারা জিনদের মাধ্যমে কোনো তথ্য জানলেও নাম বলতে চান না, ইশারা ইঙ্গিতে বোঝান যে আপনার এরকম কাছের কোনো আত্মীয় করেছে, সে হয়তো বা পুরুষ বা মহিলা বা বাচ্চা এরকম কিছু বলেন আর কি। এই কারণে নাম বলতে চান না, কারণ এটা বলা নিষেধ। আপনারা যদি কোথাও দেখেন যে এরকম নাম বলে দেওয়া হচ্ছে, জিনে নাম বলছে, এতে মিথ্যা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এতে করে সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়, ইসলামের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো এভাবে নাম যারা বলে দেন বা নাম বলাতে বাধ্য করেন, ওনারা কিন্তু কাজটা ঠিক করেন না। এটা একটা গোপন জিনিস, এটা এভাবে উন্মুক্তভাবে বলাটা ঠিক নয়। আর জিনেদেরকে এইভাবে হত্যা করাটাও, এইটা অনেক আলেমরা নিষেধ করেছেন। কারণ হচ্ছে কোনো একটা যুদ্ধ যখন লেগে যায়, তখন প্রথম সারির যে যারা যোদ্ধা, তারা যদি ওই যুদ্ধে নিহত হন, তখন আর এক সারির যোদ্ধা চলে আসে। কারণ একটা কমান্ড, এক গ্রুপ চলে গেলে আর এক গ্রুপ আসে। আপনি কয়টাকে হত্যা করবেন, এরকম লক্ষ লক্ষ আসবে, তারা সেটা কমান্ড মানতে বাধ্য। কারণ কারো উপর ব্ল্যাক ম্যাজিক করতে হলে জিনেদের উপরে ব্ল্যাক ম্যাজিক করে আগে, জিনেদেরকে এই কাজ করতে বাধ্য করে, জিনেদেরকে নিয়ে আসা হয়, চালান করা হয়, তারা কিন্তু এটা করতে বাধ্য। এক গ্রুপ গেলে আরেক গ্রুপ আসবে, এটাই নিয়ম। এই জন্য যদি জাদুর উপকরণটাই ধ্বংস করা যায়, তাহলে তারাও এটা থেকে মুক্ত হয়ে যায়, তাদের উপর থাকা এই প্রভাবটাও কেটে যায়, তারাও এই চুক্তি থেকে বের হয়ে যায়।